ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকার রাজনীতিতে টিকে কে থাকছে সেটা নিয়ে আজকের অনুষ্ঠানে আলোচনা করব, কারণ আমরা জানি যে এখন দ্বিতীয় ওয়েভ যেটা চলছে গোটা ইউরোপ জুড়ে, সেখানে যতটা না বেশি এটার ভয়াবহতা ইত্যাদির খবর আসছে, তার চেয়ে বেশি খবর আসছে কবে কে কখন টিকা পেয়ে যাচ্ছে, কে কিভাবে টিকা পৌঁছচ্ছে, কে কার টিকা নিচ্ছে আসলে। এবং সেখানে বাণিজ্য তো এক ধরনের আছে, বাণিজ্যর সঙ্গে যে রাজনীতি খুব ওতপ্রোতভাবে জড়িত সেটা আমরা খোদ একেবারে ব্রিটেনের একটু যদি রাজনীতির দিকে নজর দিই, ব্রেক্সিটের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে সেখানে যদি একটু নজর দিই, গভীরভাবে যদি একটু দেখি, তাহলে করোনা এক ধরনের টিকা, অর্থাৎ এই সময়টা এই ব্রেক্সিট সিদ্ধান্ত সেখানে ইটসেলফ করোনা ভাইরাসটা একটা টিকার মতো কাজ করেছে। সেটা ভালো হলো কি মন্দ হলো সেটা নিশ্চয়ই ব্রিটেনবাসী জানবে বা বিশ্ববাসী জানবে, তবে ব্রিটেনের ভাগ্য এখন নিজেদের হাতেই, ভালো কি মন্দ সেটা সময়ের ব্যাপার। আমরা এরকম একটি প্রেক্ষাপটে টিকার রাজনীতি নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক এবং হরমোন ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডক্টর শাহজাদা সেলিম, আমাদের এটিএন নিউজের তিনি খুবই প্রিয় একজন চিকিৎসক এবং আমাদের দর্শকদের খুব প্রিয় একজন বক্তা। তিনি ডাক্তারির পাশাপাশি অন্যান্য অনেক বিষয় নিয়ে আমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেন, রাজনীতির তো বটেই, এবং গবেষণা খুব দারুণ গবেষণা করেন। আরও একজন সাংবাদিক, লন্ডন প্রবাসী সাংবাদিক তানভীর আহমেদকে আমরা পেয়েছি। তানভীর গবেষণা করেন, সাংবাদিকতা করেন, এবং আমরা আজকে গবেষক না সাংবাদিক কি বলবো, তবে আজকে তিনি রাজনীতির বিশ্লেষক হিসেবেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। ব্রিটেনে যেহেতু একেবারে গরমাগরম খবর, সেটা নিয়ে তিনি আমাদের সঙ্গে টিকা রাজনীতি শিরোনামে কথা বলবেন। ফ্রান্সের দিকেও যদি নজর দেই, ফ্রান্সের যে সব সিদ্ধান্তগুলো হঠাৎ করে আলোচনার মধ্যে বোধহয় ফ্রান্স থাকতে চায়, সেই জন্য হঠাৎই খবর লুফে নেয়, খবর হয়ে ওঠে। সেরকম একটি বাস্তবতা কেন, সেই জায়গাটা আমরা শুনবো এম এ হাশেমের কাছ থেকে। তিনি ফ্রান্সে প্যারিসে থাকেন এবং প্যারিসে সাংবাদিকতাই করেন। এম এ হাশেম আমাদের সঙ্গে আছেন। আমরা এর বাইরে এই বিষয় নিয়ে, টিকা রাজনীতি নিয়ে একজন রাজনীতিবিদের মতামত শুনতে চাই। তিনি সম্প্রতি একটি পত্রিকায় এই শিরোনামেই লিখেছেন। তিনি আমাদের সঙ্গে কিছুক্ষণ পরে যুক্ত হবেন। সাইফুল হক, তিনি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একজন সাধারণ সম্পাদক, একদম খোদ রাজনীতিবিদ। টিকা রাজনীতিটি নিয়ে তিনি তার একটা মতামত দিয়েছেন, আমরা সেটা পরে তাকে পাবো। কিন্তু শুরু করতে চাই লন্ডন প্রবাসী সাংবাদিক, গবেষক, লেখক তানভীর আহমেদের কাছ থেকে। যদি একেবারে লেটেস্ট আজকের আপডেট থেকে শুনতে চাই, ইউর সঙ্গে থাকা না থাকার সিদ্ধান্ত এবং একটু হাঁপ ছেড়ে বাঁচা এবং ট্রেড ডিল যেটা হয়েছে, যে শুল্ক মুক্ত সুবিধা তারা সবাই পেয়ে যাচ্ছে ইউকে। তো এইরকম একটি সময়ে করোনাকে বেড হিসেবে রেখে একটা সিদ্ধান্ত, যে সিদ্ধান্তটি আসলে 2016-তে ভোটে নির্ধারিত হয়েছে আর ঠিক এই বছরের জানুয়ারিতে এক্সিকিউট হয়েছে, আমরা যেটুকু খবর রাখি। তানভীর, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্যে, এটিএন নিউজকে এবং আপনাকেও। তো আজকের অগ্রগতিটি হচ্ছে ব্রেক্সিট ডিলটি, যে ট্রেড ডিলটি আসলে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সাথে করেছে দুদিন আগে, সেটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। দেখুন, 2016 সালে ব্রিটেন ব্রেক্সিট ইউরোপ থেকে বেরিয়ে যাবে, এই গণভোটে ব্রিটেনের নাগরিকরা রায় দিল। সেটি চূড়ান্তভাবে অনুমোদন পেল কিন্তু 31 তারিখের আগে, মাত্র আজকে হচ্ছে 28 তারিখ, 29-30 3 দিন আগে। এর আগে আপনি খেয়াল করবেন যে ডোভার সীমান্তে যে লরির জট, প্রায় 10,000 লরির সেখানে জট বেঁধে গিয়েছিল। হঠাৎ করে ফ্রান্স সেখানে বাধা দিয়ে দিল যে তোমরা নতুন করোনার স্ট্রেন এসেছে, এ কারণে ইউরোপে প্রবেশ করতে দেবে না ফ্রান্স। কিন্তু আপনি দেখুন,
প্রথম যখন চীনে এই করোনা ভাইরাসটা হয়েছিল তখন আমরা সবাই নাক সিটকে বলেছিলাম ওরা বাদুড় খায়, হ্যাঁ ওরা সাপ খায়, ব্যাঙ খায়, এটি হচ্ছে ইত্যাদি। চীনের করোনা, এটি আমাদের করোনা নয়। চীনা তারপর ভাইরাস। আপনি ইতালিতে গেল, হ্যাঁ এরপর কিন্তু বিশ্বব্যাপী এই মহামারীটা হলো। এখন আপনি নতুন করে বলছেন ইউকের নিউ স্ট্রেন, হ্যাঁ কিন্তু আমরা তো দেখছি নেদারল্যান্ডে একই স্ট্রেন, সাউথ আফ্রিকা থেকে নতুন করে স্ট্রেন আসছে। তো এটি এটি যে আবার বিশ্বব্যাপী নতুন করে ছড়িয়ে পড়বে না, সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না। তাহলে শুধু কেন ইউকে স্ট্রেন, মানে চীনা স্ট্রেন, এই জিনিসগুলো শব্দের পেছনে কি কোনো কারণ আছে? কারণটা হচ্ছে আপনি দেখুন ফ্রান্স সীমান্ত দিয়ে যখন ইউকের লরিগুলো ঢোকে, এটা শুধু শুধু ফ্রান্সে যায় না, সে তো পোল্যান্ডেও যাচ্ছে, সে তো ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাচ্ছে। ফ্রান্স কেন হঠাৎ করে এটা বন্ধ করে দিল, তাই না? এই রাজনীতির পেছনে ফ্রান্সের সাথে এর আগে একটা দর কষাকষি চলছিল। ইউরোপে ইংল্যান্ডের জলসীমায় মাছ ধরা মাছ নিয়ে একটা ধরা বিরোধ নিয়ে। ছিল ফ্রান্সের। তো মাছ ধরার এই অধিকার চাইবার জন্য একটা নেগোসিয়েশনের টেবিলে বসার জন্য, যেটি আমি আগের প্রোগ্রামে কিছুটা বলার চেষ্টা করেছি। এখন দেখুন ব্রিটেনের নাগরিকরা কিন্তু ইউরোপ থেকে বেরিয়ে যেতে চাইছে, আমরা বিচ্ছেদ চাইছি, পরিষ্কার বক্তব্য। কিন্তু এই পরিষ্কার বক্তব্যের মধ্যে একটা বড় অংশের ডেমোক্রেটরা বা লেবার দলীয় প্রার্থীরা, লেবার সমর্থকরা বলছে একটা ডিল হতেই হবে ইউরোপের সাথে। তো এখন ডিলটা কিভাবে করবে? ব্রিটেনের নাগরিকরা তো চাইছে ব্রেক্সিট বের হয়ে যেতে। তো এখন এই যে লরিগুলো আটকে দিয়ে ব্রিটেনের নাগরিকদেরকেও বোঝানো সম্ভব হলো, দেখো আমরা যদি ইউরোপের সাথে ডিলটা করতে না পারি তাহলে কিন্তু আমাদের খাবার এভাবে না খেয়ে থাকতে হবে, আটকে থাকতে হবে। আপনি দেখুন যেদিন এই ডোভার সীমান্তে লরি আটকে দিল তার 2 দিনের মাথায় কিন্তু ডিলটা হয়ে গেল। আচ্ছা, তার মানে আম, এগুলো আপনার কথা যদি ঠিকঠাক করে বুঝি অনেকটা নাটক। আহ, এটা হচ্ছে আমরা পরিস্থিতি বিবেচনা করে বিশ্লেষণ করছি, এর ওকে। পেছনে নিশ্চয়ই কারণ রয়েছে। এবং একই ডিল নিয়ে তো টেরেজা মে পার্লামেন্টে ডিবেট করেছেন, তখন কিন্তু বরিস জনসন পেছনের টেবিলে বসে বসে মুচকি হেসেছেন। তো আজকে বরিস জনসন কিন্তু নিজে এই ডিলটা ইউরোপিয়ান পার্লামেন্টে পাশ করতে সমর্থ হলেন। একই ধরনের বাণিজ্য ট্রেড ডিল কিন্তু টেরেজা মে মানে 3 দফা এই বিলটা কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করে ব্যর্থ হয়েছেন, তাকে শেষ পর্যন্ত প্রাইম মিনিস্টারের পদ থেকে সরে যেতে হয়েছে। তো এইখানে কিছুটা রাজনীতি আছে। এই রাজনীতিটা হয়তো আমরা স্বীকার করব না। আমাকে আপনি যদি বলেন যে এই যুক্তির পিছনে প্রমাণ কি, এই যুক্তির রাইট, পিছনে মানে পিছনে কোনো আমরা প্রমাণ যে নেই, রাজনীতি বলি, থাকলে হয়তো আরো ভালো মানে হতো। এই যে লরি, বর্ডারে লরি ইত্যাদি, হ্যাঁ, এবং এটা সব কিছু সম্ভব হয়েছে এরকম একটি চমৎকার একটি সিচুয়েশন তৈরি হয়েছে এই সময়টার জন্য। সেটির জন্যে করোনা, করোনা এবং করোনা, এবং এই করোনার টিকা নিয়েও এখন এটা একটা বড় উদাহরণ হিসেবে আসবে কিনা, তানভীর? দেখুন প্রথম যখন ফ্রান্স লরিটা আটকে দিল 40টি, আমরা পরবর্তীতে জেনেছি 50টি দেশ কিন্তু এই তার ভ্রমণ নিষেধাজ্ঞা ব্রিটেনের সাথে জারি করলো। হ্যাঁ তারপর আমরা কি হলো, এরপর কিন্তু জট যখন খুলতে শুরু করলো তখন বললো আচ্ছা ঠিক আছে, ব্রিটেনে যারা ইউরোপের নাগরিক আছে, তারা যারা আটকে পড়ে আছে তাদেরকে আমরা ঢুকতে দিব টেস্ট করে। তো ফ্রান্সের করোনা কি ফ্রান্সের নাগরিক, ইউরোপের নাগরিক, ব্রিটিশ নাগরিক দেখে দেখে করোনা হয় নাকি? তাই না? করোনা তো কোনো বৈষম্য মানে না। করোনা তো কোনো পাসপোর্ট লাল সাদা কিংবা নীল দেখে করোনা আক্রান্ত হয় না। তো রাইট। তুমি ফ্রান্সের নাগরিকদের ব্রিটেন থেকে ইউরোপে ঢুকতে দেবে, ইউরোপের নাগরিকরা ব্রিটেন ব্রিটেন থেকে ঢুকতে পারবে, ব্রিটিশ নাগরিকরা ঢুকতে পারবে না। আচ্ছা, এই যে ইউকে স্ট্রেন বা ডোনাল্ড ট্রাম্প তো এতদিন ধরে করোনা মানে করোনা বলেনি, চায়না ভাইরাস বলেছে, করোনা শব্দটি বলেনি। তা এগুলো কি এক ধরনের আহ, মানে এক ধরনের রাজনৈতিক প্রেশার, কোনো একটা ডিলের প্রেশার, কোনো একটা দর কষাকষির একটা সাইকোলজিক্যাল গ্রাউন্ড তৈরি করা? আমি এই বিষয়টা একটু বুঝতে চাই। আমাদের সঙ্গে সাংবাদিক মাসুদ করিম স্টুডিওতে আছেন। মনে হয় এই চায়না ভাইরাস, ইউকে নিউ স্ট্রেইন, কয়দিন পরে নেদারল্যান্ড হবে, আবার ওইদিকে একটু একটু করে উকি মারছে আসলে এই গণমাধ্যমেই যে আফ্রিকার একটা সাইডেও এক ধরনের করোনার খুবই আরও গুরুতর হয় আসছে ইত্যাদির ভয় দেয়া হচ্ছে। তার মানে এগুলো কি চারিদিক থেকে ফুঁসে উঠছে করোনা রাজনীতি আর টিকার রাজনীতি?
অবশ্যই যে পরিস্থিতিটা বিশ্বে বিরাজমান থাকে সেই পরিস্থিতিটাকে নিয়ে যখন রাষ্ট্র থাকে তখন রাজনীতি হয়। এখন একটা সময় আমরা সবাই বলছি যে একটা টেরোরিজম একটা ইস্যু, এবং সেই ইস্যুটা নিয়ে রাজনীতি, কূটনীতি, রাষ্ট্র এই সমস্ত ঘটনা ঘটেছে, এবং এইগুলি সে পুরোপুরি যে একেবারে বিজ্ঞান সম্পন্ন বিচার বিশ্লেষণ করে হয়েছে তা নয়। অনেক ক্ষেত্রে এখানে ডিপ্লোম্যাটিক টেবিলে লাভ লোকসানের হিসাব নিকাশ করার অনেকগুলি ব্যাপার থেকে যায়। তো এইবার যখন বিশ্বব্যাপী একটা মহামারীর সিচুয়েশান এবং মহামারীর মধ্যে মানুষ একই সঙ্গে তার জীবন রক্ষা করা এবং ইকোনমিক রিকভারির লড়াই করছে, সেই সময়ে এই জিনিসটাও কিন্তু এই ডিপ্লোম্যাটিক টেবিলে একটা কূটনীতির একটা প্রক্রিয়ার মধ্যে এটা একটা ইস্যু হিসেবে এসে গেছে। এটা আপনি যদি টিকা আলাদাভাবে বলেন টিকা, আর যদি ব্রডার সেন্সে আপনি যদি বলেন রাজনীতি। মানে কোভিড বা এই পুরো বিষয়টার মধ্যে অবশ্যই আছে। আমি যদি একটু সাদা মাটা চোখে যদি বলি যে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রেক্সিটের যে ধারাবাহিক প্রক্রিয়াটা, যেটা একটু আগে আলোচনা হয়েছে, আমরা যদি এখান থেকেই বলি, ব্রেক্সিটটা এসেছে যে এখানকার ডোমেস্টিক রাজনীতি থেকে। ইউকের ডোমেস্টিক রাজনীতিতে একটা সময় যারা রক্ষণশীল দল, তারা এটাকে টরি দল, তারা এটাকে ইস্যু বানিয়েছিল যে আমরা খুব টিপটপ, আমরা এখানে খুব সুন্দরভাবে বসবাস করি, এখানে পূর্ব ইউরোপের লোকজন এসে এটাকে নোংরা করে ফেলছে, ওরা নিয়ম কানুন মানে না, সুতরাং আমাদের আভিজাত্যে এটা গায়ে লাগে। এই জিনিসটা যখন তাদের ইস্যু, রাজনৈতিক মাঠ গরম, ওই সময়ে মোটামুটি বয়স্ক যারা লোকজন ব্রিটেনের, তারা এটা খুব গ্রহণ করছে যে এটা তো আমাদের দেশের ভিতরে ইউরোপিয়ান ইস্ট ইউরোপের লোকজন এখানে আসে, কাজের জন্য আসে, এই কাজে সেই কাজে আসে, এবং এরা পান খায়, পানের পিক ফেলে, জিনিসটা খুব খারাপ। তো এই জন্যে এই রাজনীতিটাকে করেই তারা ক্ষমতায় যাওয়ার যখন চেষ্টা করেছে, তখন তাকে কিন্তু সেইটা বাস্তবায়নের কথাও অনিবার্যভাবে তার কাঁধে এসে গেছে, এবং এই বাস্তবায়ন করতে গিয়ে এই প্রক্রিয়াগুলি, সমস্যাগুলি হচ্ছে। যেই জিনিসটা ইউরোপীয় ইউনিয়ন এখন দেখলো যে এখন তাদেরকে যদি ইউরোপ থেকে ব্রেক্সিট করে বের হয়ে যেতে হয়, বিচ্ছেদ ঘটাতে হয়, তো সেই জায়গায় যেরকম ইকোনমিক ডিলগুলি এবং যে ধরনের শর্তগুলি মানতে বলা হচ্ছে, সেই জায়গায় কিন্তু একটা স্ট্রং নেগোসিয়েশন টেবিল শুরু হয়ে গেছে। যেই নেগোসিয়েশন জায়গাটাকে কাবু করার জন্যে এই ইস্যুটাও কিন্তু সেখানে আনা হয়েছে। যখন ইউকেতে একটা স্ট্রেন পাওয়া গেল, যেই ভেরিয়েন্টটা দ্রুত বেগে ছড়াচ্ছে, এখন একটা হেলথ ইস্যু এসে গেছে যখন, তখন বলা হচ্ছে যে আমরা সব ফ্লাইট ইউকের সাথে বন্ধ করে দিই। এন্টায়ার ইউরোপ ইউকে আইসোলেট করে দিল, এবং ইউরোপিয়ানরা আইসোলেট করার ফলে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা বড় সমস্যা পড়ল, এবং অনেকগুলো দেশ দেখা যাচ্ছে যে আবার ইউকের সাথে এই সুযোগটা নিয়ে সম্পর্ক সিমেন্টেড করতেছে স্বার্থের জন্য, এবং সেইভাবে একটা ডিপ্লোম্যাটিক খেলা চলছে। তবে এটাও তো ঠিক যে জিওগ্রাফিক্যালি ইউরোপ এবং ইউকে কাছাকাছি, যদিও তারা একটা আইল্যান্ড এবং আইসোলেটেড আছে, কিন্তু ওইটা কাছে, ব্যবসা বাণিজ্যের জন্য ওইটার দরকার। তো সেই জায়গায় তারা ব্যাপকভাবে মার খাচ্ছে, সেই জন্যে একটা চাপের মধ্যে পড়ে আজকে এখন দেখেন এই জিনিসগুলি কিন্তু ডিলগুলি আরো বেশি ছাড় আদায় করার জন্য একটা সুযোগ। এই চাপের মধ্যে আসলে করোনা কতখানি অবদান রাখছে এই চাপটাকে আরেকটু চেপে দেওয়ার জন্য? আর তার পরের ধাপ তো রয়েছে, পরের রাজনীতি তো রয়েছে আপনার টিকা বিক্রি এবং সেটার মার্কেটিং। টিকা বিক্রি, এখন আমরা তো একটা সার্বজনীন টিকা চাই, ঠিক না? এটা তো আসবে কোভ্যাক্সের মাধ্যমে। আমরা সবাই জানি যে এটা ভ্যাকসিন যে সংস্থা, যেটা এটা কোভ্যাক্সের মাধ্যমে আসার কথা, সেই সংস্থার কাছে কেউ কিন্তু আমরা আবেদন করেছি, তাদের কাছে যদি ডোনাররা দেয়, অ্যাভেলেবেল হয় সেই জায়গায়, কিন্তু এই জায়গায় টেকনোলজি তো খুব নিয়ন্ত্রিত। টেকনোলজি যার হাতে আছে তারা কিন্তু এই টিকাটার মধ্যে গ্রহণ করছে। এখন দেখেন আমরা একটা টিকা করছি ভায়া ইন্ডিয়া সিরাম ইনস্টিটিউট থ্রু ইউকের সাথে। তো ইউকের টেকনোলজি দিয়ে তারা যখন উৎপাদন করবে, আমরা এখানে নিয়ে আসবো, এবং এখানে নিয়ে আসার ফলে এখানে কোল্ড চেইন মেনটেন, আমাদের দেশে এটা উপযোগী কিনা সেটার সরকারি অনুমোদন সব সাপেক্ষে এটা প্রাপ্তি হবে। কিন্তু এটা প্রাপ্তিটা এটা এখান থেকে হবে। এর আগে আপনারা লক্ষ্য করলেন যে চাইনিজরা এখানে টিকা বিক্রি করতে চাইলো, বা আমাদের বিক্রি করা, ঠিক আমি বলবো না, এখানে তারা একটা
তারা ট্রায়ালের জন্য যে আবেদন করেছিল এবং একটা ইনভেস্টও করেছিল, সেটা ফেরত ফেরত গেছে। না, সেটা মানে জি এটা একটা ভূ রাজনৈতিক কারণে জি এখানে আপনার নিশ্চয়ই লক্ষ্য করছেন, চাইনিজরা যখন এখানে অ্যাক্টিভ হইলো, এই সময় ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি রাশ করলেন নিজে কোভিড সিচুয়েশনের মধ্যে, মহামারীর মধ্যে এসে ওনারা অফার করলেন যে আমরা দিব। হ্যাঁ, তো ওখানে যে কারণ ওদের সাথে আবার লাদাখে যে উত্তেজনা সৃষ্টি রাইট। হয়েছে, তার সাথে কিন্তু একটা ভূ রাজনৈতিক প্রতিযোগিতা এখানে এখন উত্তপ্ত করে ফেলছে এই রিজিয়নটাকে। তো এটার সাথে টিকা এখানে অনিবার্যভাবে যুক্ত হয়ে গেছে। তো ওখানে আমরা চায়নাকে তো আমরা না করি নাই, চায়নার সাথে তো আমাদের সম্পর্ক অবশ্যই আছে, হ্যাঁ, কিন্তু না করি নাই, কিন্তু যেই এটা স্লো হয়ে গেছে না প্রসেসটা অবশ্যই। যে একটা বিরাট অ্যামাউন্ট চায়না আমাদের এখানে দিয়ে রেখেছিল, যেটা শুধু ট্রায়ালের জন্য। Trial-এর এবং জন্যে। ট্রায়ালে ব্রাজিলে যে রেসপন্সটা পেয়েছে, অন্যান্য দেশে চায়না যেই রেসপন্সটা পেয়েছে, বাংলাদেশ তার একেবারে উল্টো এখন আমাকে রেসপন্স। যদি ইন্ডিয়ার সিরামের টিকাটাও আনতে হয়, এটা কিন্তু এখানে ট্রায়াল করতেই হবে। ট্রায়াল ছাড়া আমার সরকার এটা অনুমোদন রাইট। দিবে না। এখনো কিন্তু সিরামের ট্রায়াল নিয়ে কোনো কথা নেই, কিন্তু আমরা বলছি জানুয়ারি থেকেই আমরা একেবারে টিকা পাওয়া শুরু করব। আমি আসলে ডক্টর শাহজাদা সেলিমের কাছ থেকে জানতে চাই, এই যে টিকা রাজনীতির মধ্যে আমরা পড়ে গেলাম, সেটা সুদূর ব্রিটেন থেকে শুরু হয়ে, চায়না থেকে শুরু হয়ে, ইন্ডিয়া হয়ে নানান পথ পরিক্রমা করে এই রাজনীতির মধ্যে টিকা আপনি আমেরিকার কথাটা বললেন যে ট্রাম্পের ইলেকশনের মধ্যে ওই না, জিনিসটা সেখানে তো চায়না ভাইরাসই ছিল, সেখানে তো করোনা শব্দটা ছিল না। সো এখানে একটা বিরাট ভূমিকা তো রেখেছে অবশ্যই। আমি ডক্টর শাহজাদা সেলিম, আমরা এই টিকার রাজনীতিতে আমরা কোথায় আছি? এখানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, দর্শকদেরকেও অবশ্যই। আমি তো আসলে রাজনীতি নিয়ে বেশি কথা বলার আমার পক্ষে সুযোগ কম। হ্যাঁ, আমি আমি হ্যাঁ, গবেষণা এবং টিকা নিয়ে বলতে পারেন। কোভিড নিয়ে টিকা কতখানি টিকা নিয়ে রাজনীতির যেটা বলবো। পড়লো, সেটা তো গবেষকরা করছেই গবেষণা। এখন হ্যাঁ, সেটা সেটা আছে, কিন্তু এখন আসলে মানুষের বেঁচে থাকাটাই রাজনীতির একটা অংশ হয়ে গেছে এটা। একদম। মাসুদ ভাই যেরকম বললেন যে রাষ্ট্র থাকবে, রাজনীতি থাকবে, কিন্তু এটা মানুষের কল্যাণে কতটুকু সেটাই বিবেচ্য বিষয়। এখন রাজনীতি এবং ব্যবসা আবার এমন ভাবে জড়িয়ে গেছে, অনেক ক্ষেত্রে ধর্মও। তো এখন একটা থেকে আরেকটা ছাড়ানো সম্ভব হচ্ছে না মানে যাই ঘটনা ঘটুক, কোনো একটা কিছু চলে গেছে। সেটা যে কোনো দেশেরই হোক, এবং এখন পৃথিবীর সকল দেশ এত কাছাকাছি, যে কোনো একটা দেশের ঘটনা আরেকটা দেশের সাথে খুব বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে খুব দ্রুত সময়ে। তো আমি যদি এই কোভিড ভ্যাকসিনের প্রসঙ্গে আবার ফিরে আসি, যে ভ্যাকসিন কিন্তু এখন পর্যন্ত যেহেতু ন্যাচারাল ইমিউনিটি, যে হার্ড ইমিউনিটি যেটা আমরা আশা করছিলাম, সেটার বিনিময়ে লক্ষ লক্ষ মানুষকে মৃত্যুবরণ করতে হবে, তাহলে তার হাত থেকে বিকল্প একটাই আছে, কিন্তু ভ্যাকসিন পাওয়া। আরেকটা জিনিস হলো যে এতদিন পর্যন্ত এই কোভিডের ভ্যাকসিন, করোনার ভ্যাকসিনের আগ পর্যন্ত যতগুলো ভ্যাকসিন আমরা পেয়ে গেছি, প্রতিটা ভ্যাকসিনকে যতগুলো গবেষণা হয়েছে, তারপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল হওয়ার পরে যখন সেগুলো থার্ড ফেজ পার হয়ে মার্কেটে আসার মতো হয়েছে, 9 বছরের কম কোনোটাই লাগেনি, আরো লম্বা সময়ও লেগেছে। তাহলে এবার যে পরিমাণ কোটি কোটি মানুষ আক্রান্ত হচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছেন, এত লম্বা সময় অপেক্ষা করে থাকা আমাদের উপায় নেই। তাহলে এখানে কিন্তু আবার এর এর ইতিমধ্যে কিছু টেকনিক্যাল ইমপ্রুভমেন্টও হয়েছে, যেটা আসলে কিছুটা সময় কমাতে পারে। কিন্তু যখন একটা মানুষকে দিয়ে ফলাফল দেখতে হবে, দুইটাই কতটা কাজ করে, কতটা সাইড ইফেক্ট করে, এবং তার পরবর্তীতে আমরা এটাকে কিভাবে ব্যবহার করব, ডোজিংটা শিডিউলটা হবে, তো সেগুলা কিন্তু একটু তাড়াহুড়া হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এটাকে মেনে নিতে হবে, আসলে আচ্ছা, মেনে নিতে হবে, কারণ তার বিনিময়ে যদি কিছু মানুষের প্রাণ বাঁচে, কিছু সাইড ইফেক্ট হয়েও, তাহলেও আমরা কিন্তু আমাদের মানে হাতে আর কোনো কিছু করার নেই। তারপরে ওটা মেনে নিতে হবে, এটাকে বিজ্ঞানসম্মত কথা। না, বিজ্ঞান যদি এই মহামারী না হতো তাহলে কিন্তু, অথবা এটা তো আমরা এতদিন পর্যন্ত মোটামুটি বুঝে না গেছি মানে যে ভাইরাসটা কিন্তু বিজ্ঞান যেটা থেকেই যাবে। মানে হ্যাঁ, একটা যে কোনো একটা, আপনি যদি এই টিকার কথা বলেন, সেটার একটা আম, পর্যায় থাকে, বিভিন্ন পর্যায়ে এটা গবেষণা, ইমপ্লিকেশন, এটাকে একটু টেস্ট করবে, তার দুই দুই বছর, এক বছর ইত্যাদি, একটা নির্দিষ্ট গ্রামারের মধ্যে দিয়ে আপনারা গবেষকরা যান, যারা এটা গবেষণা করেন। তো এইটা আসলে এত মানুষের একসঙ্গে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে বলে এই টিকার আবিষ্কারটা সফল হয়ে গেছে, এইটা কি আসলে বিজ্ঞানসম্মত হয় কিনা, মানে না, এইটা বিজ্ঞান যেটা জাস্টিফাইড করবে কিনা এখানে, এই স্টেটমেন্ট? আমি হ্যাঁ বুঝতে পারছি, আমি সেটা বলছি যে বিজ্ঞান যেটা করবে এখানে দেওয়ার পরেও কিন্তু এইটা অব্যাহত থাকবে গবেষণাটা, যে
অনেকগুলো কোম্পানি কিন্তু নিয়ে হ্যাঁ, আসতেছে, সকল তাইলে কোম্পানি তাইলে কিন্তু টি- আলটিমেটলি তাইলে কোনো টিকা টিকবে না। এবং টিকার উল্টো দিকে এক ধরনের নিশ্চিন্তি, স্বস্তি মানুষ খুঁজছে যে আচ্ছা ওকে না, জানুয়ারির 1 তারিখ এটা থেকেই এটা আমরা আমি বলতে স্বস্তি চাচ্ছিলাম, পেয়ে যাব, এটা আমি হয়তো সেটা কোথায় থাকলো? পরে বলতাম। জি। বাংলাদেশের কথা যদি ধরি, বাংলাদেশে কিন্তু 18 কোটি মানুষ, কে কম ঝুঁকিতে কে বেশি ঝুঁকিতে এরকম ভাবার সুযোগ নাই, সবাই ঝুঁকিতে আছি আমরা। যারা সরাসরি, যেমন আমরা ডাক্তাররা, আপনারা সাংবাদিকরা, পুলিশরা, সরাসরি যারা রোগীদের সাথে বিভিন্ন ভাবে ইন্টারাকশনে যাচ্ছে, তাদের ঝুঁকি বেশি। কিন্তু যিনি ঘরে আছেন ওনার ঝুঁকি নেই তা না কিন্তু। একদম নাই। তাহলে এখন পর্যায়ক্রমে আমাদেরকে ঝুঁকি বিবেচনা করে এবং এটার ফলে মানুষ কতটুকু সেবা পাবে সেটাকে মাথায় রেখে ক্যাটাগরি করা হয়েছে যে এই গ্রুপ আগে পাবে, এই গ্রুপ আগে পাবে। তাহলে যদি 18 কোটি ভ্যাকসিনে আসে, তাহলে 18 কোটি মানুষই পেত, সেটা তো আসবে না। আবার বাংলাদেশে এখন পর্যন্ত সরকারি তথ্য মোতাবেক যে ভ্যাকসিন গুলো আসবে কিন্তু চালান ভিত্তিক, এক একটা চালান হচ্ছে 50 লক্ষ, 60 লক্ষ, 40 লক্ষ করে আসবে। তাহলে সেগুলো ওভাবে দেওয়া হবে। কিন্তু সেটাকে আমি যেটা বলছি মেনে নেওয়ার, এটা হলো যে আমাদের এই কাজটা করার সক্ষমতা এবং সময়ের ব্যাপারটাকে মানতে হচ্ছে, না মেনে উপায় নাই। কারণ এখন ভ্যাকসিনের জন্য যদি আমি 9 বছর অপেক্ষা করি, 9 বছর পরে জি, হয়তো নাও আমি আসতে আমি পারে। বলছি যে তাহলে এটা এখন কি যদি আসতে পারে, এটা কি শুধু মেনে নেওয়াটা শুধু বাংলাদেশের বেলায়, নাকি এটা মানে এটা তো একটা আমরা বলি স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। তো সবাইকে এটা আচ্ছা ঠিক আছে যে যেমনই ভ্যাকসিন করুক না কেন, যেখান থেকেই দিক না কেন আমাদের মানতেই হবে, এটা ফুল প্রুফের দরকার নেই, সেটা সবার বেলায় না, প্রযোজ্য? এটার একটা আরেকটু তাহলে পিছনে যায়। যেমন রেমডেসিভির যখন মার্কেটে আসলো, তাহলে প্রথমে জাপান তারা প্রথমে চেষ্টা করলো এটাকে অনুমতি দিতে, কারণ তারা অনেক আগে থেকে এটা তৈরি করে। ফ্লাভিভিরও তারা তৈরি করতো, চাইনিজরাও তৈরি করতো। কিন্তু ইউএস এফডিএ এখন পর্যন্ত পৃথিবীতে যতগুলো ওষুধ বাজারে আসার জন্য অনুমতি দেয়, তার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা সংস্থা আমেরিকান সরকারের। তারা কিন্তু এই কোভিড প্যান্ডেমিককে বিবেচনা করে তারা কিন্তু একটা ইমার্জেন্সি ব্যবহারের জন্য একটা টেম্পোরারি অনুমতি দিল। এই অনুমতিটা পরে কিন্তু থাকবে কি থাকবে না সেটা কিন্তু পরে বিবেচনা করা হবে। তাহলে এই যে মানুষের মৃত্যু ঠেকাবার জন্য যে কোনো পদ্ধতি, 5 জন মানুষ বাঁচবে, 1 জন মারা যাওয়ার ঝুঁকি আছে, এটাও কিন্তু তখন মেনে নিবে, কারণ তাহলে 4 জন কিন্তু বেঁচে গেলেন। তাহলে হিসাবটা কিন্তু এভাবে হচ্ছে যে কতটুকু লাভ হবে এটা আনডাউটেডলি প্রুভেন হতে যত লম্বা সময় লাগবে। এখন যেহেতু কিছু থিওরি, কিছু প্র্যাকটিক্যাল সিচুয়েশন আমাদেরকে বোঝাচ্ছে যে কিছুটা লাভ হতে পারে, তো এই লাভটা আমরা নেওয়ার চেষ্টা করব। তখন না না নিতে উপায় নাই, কারণ এখন পর্যন্ত হার্ড ইমিউনিটি গেলে, যে যাদের বিশেষ করে বাংলাদেশের মতো যেখানে হেলথ ফেসিলিটি জি। খুব সীমাবদ্ধ, সীমিত, সেখানে কিন্তু মৃত্যু ঠেকানো খুব মুশকিল হয়ে যাবে। জি, আমি আমি শুধু আপনার কাছে একজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে বিজ্ঞানটা মানে এই টিকা রাজনীতির এখানে বিজ্ঞান তো নিশ্চয়ই রুখে দাঁড়াবে, এটা প্রোটেস্ট করার না, জায়গা এখানে হলো এখানে বিজ্ঞানের। যেটা জি। যেটা হয়ে গেছে, যেটা হয়ে গেছে যে এখানে বিজ্ঞানীরা তাদের ল্যাবরেটরি এবং এই কাজে সীমাবদ্ধ থাকতে বাধ্য হচ্ছে। আপনার আমেরিকার এই নির্বাচন থেকে বাধ্য শুরু হচ্ছে, করে সব তার মানে দেখেছেন। বাধ্য হওয়াটাও তো হ্যাঁ, একটা রাজনীতি, তাই নয় কি? সেটা তো বললাম, পৃথিবীর জীবনের সবকিছু দখল করে ফেলছে রাজনীতি, এখানে আর কিছু অন্যভাবে বলার সুযোগ নেই। আমাদের সঙ্গে একজন রাজনীতিবিদ যুক্ত হয়েছেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এই টিকা রাজনীতি নিয়েই একটা আম, চমৎকার আর্টিকেল লিখেছেন। হঠাৎ করে এই আম, রাজনীতির জায়গাটা টিকায় যে আক্রান্ত হলো রাজনীতির মধ্যে, তাহলে আসলে করোনা বা করোনার টিকা তো রাজনীতির চেয়ে একটু দুর্বলই মনে হচ্ছে। রাজনীতি মোর শক্তিশালী, একজন রাজনীতিবিদ হিসেবে তাই তাই বলবেন তো নিশ্চয়ই? জি, আমি মনে করি আমরা তো যে আপনাকে, মনীষা আমার প্রিয়ভাজন সঞ্চালক, আপনাকে ধন্যবাদ। আর আজকে যারা আলোচনা যুক্ত হয়েছেন, যারা দেখছেন এটিএন নিউজের দর্শক শ্রোতা, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। মনীষা যেটা বললেন, নিশ্চয়ই এই মুহূর্তে আমরা করোনার দুর্যোগটা যে পর্যায়ে আছে, মানুষকে রক্ষা করা এটা আমাদের রাজনীতির তো এটা হচ্ছে প্রধান বিষয়, মানুষের কল্যাণ, মানুষের সেবা। সুতরাং সেটাকে নিশ্চিত করা, আমরা আমাদের মতাদর্শ রাজনীতি নির্বিশেষে সাধারণ ঐক্যের জায়গাটা হচ্ছে মানুষের কল্যাণ, মানুষের অস্তিত্ব, মানুষের সুস্থ মানুষ যদি আমরা রক্ষা করতে না পারি, তাহলে আমার রাজনীতি অর্থনীতি হলো কাদের জন্য এটা? সুতরাং সে অর্থে আমি মনে করি যে আজকে এই করোনার মহামারী আমাদেরকে যেটা অস্বাভাবিক অভূতপূর্ব পরিস্থিতির দিকে আজকে ঠেলে দিয়েছে। সুতরাং এটাকে কার্যকরভাবে কিভাবে এটাকে আমরা মোকাবেলা করতে পারছি, করোনার পরীক্ষা, করোনার
চিকিৎসা এবং স্বাস্থ্য সুরক্ষাটা কিভাবে আমরা নিশ্চিত করতে পারছি, এটা নিশ্চয়ই যে কোনো রাষ্ট্রের, যে কোনো সরকারের একটা এটা রাজনৈতিক দায়িত্ব, এইটা আমরা নৈতিক একটা কল্যাণ রাজনীতির ব্যারোমিটারে আমরা হয়তো মাপবো যে এইরকম একটি প্যান্ডেমিক টাইমে কিভাবে আমরা চিকিৎসা সেবা দিচ্ছি, কিভাবে এটা অ্যাড্রেস করছি, মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টাটা, ইচ্ছাটা, সেটা আপনারা রাজনীতিবিদরা যে আপনাদের কল্যাণকর রাজনীতির ব্যারোমিটার মাপবেন। আর ইটসেলফ টিকা বা করোনা বিষয়টাই যে একটা রাজনীতির মধ্যে পড়ে গেল, আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পড়ে গেল, সেটাও আপনি আপনার লেখায় খানিকটা উল্লেখ করেছেন। আমরা সেই জায়গাটা একটু আলো ফেলতে চাই। জি জি, আমরা জানি যে আমরা যখনই এ ধরনের কোনো দুর্যোগ, কোনো মহামারী যখন দেখা দেয়, আমাদের নিকট অতীত আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ আমাদের উদাহরণ রয়েছে। এটাকে কেন্দ্র করে রাজনীতি কিভাবে আবর্তিত হয়, রাজনৈতিক অর্থনীতি কিভাবে আবর্তিত হয়, এবং এটাও আমরা লক্ষ্য করেছি যে পৃথিবীর শিল্পোন্নত অথবা প্রাক্তন সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, কি এখন চীন থেকে শুরু করে বিভিন্ন দেশ, তারা কিভাবে কত দ্রুত কোন দেশের আগে কোন দেশ এই টিকা আবিষ্কার করবে, টিকার কার্যকারিতা কতখানি হবে, এবং এই টিকাকে কত দ্রুত কিভাবে এটাকে বাজারজাত করা যাবে, এর একটা অসম্ভব একটা প্রতিযোগিতা আমরা কিন্তু গত কমাস ধরে এটা আমরা লক্ষ্য করছি। এবং আপনারা এটিএন নিউজেও আমি লক্ষ্য করেছি, এটা নিয়েও আপনারা আগে কয়েকটা আলোচনা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এটা নিয়ে হয়েছে। বলা হচ্ছে প্রায় $40 বিলিয়ন উপরে এই যে টিকাকে কেন্দ্র করে এখন যে বিশ্ব অর্থনীতির যেভাবে চলবে, ফলে এটার কোন কোম্পানির টিকা পৃথিবীর এই $40 বিলিয়ন বা তার চেয়ে বেশি বিলিয়ন ডলারের যে ব্যবসার মধ্যে কারা কত অংশ নিয়ন্ত্রণ করবে, এটার জন্য আপনি নিশ্চয়ই দেখেছেন যে পৃথিবীর মধ্যে তীব্র একটা প্রতিযোগিতার একটা জায়গা, এবং এর মধ্যে একটা আঞ্চলিক রাজনীতি, এর মধ্যে একটা বিশ্ব রাজনীতি, এর মধ্যে এটা যুক্ত হয়েছে। একটু আগে আমাদের এক আলোচক বলছিলেন যে চীন যখন বাংলাদেশে তাদের টিকার, তারা যখন এখানে ট্রায়াল দিতে চাইলেন, তার পরপরই আমরা আমাদের নিকটতম প্রতিবেশী দেশের পররাষ্ট্র সচিবকে যখন দেখলাম যে তিনি ঢাকাতে তিনি উড়ে আসলেন, এবং তারপরে সরকারের ভাবনা চিন্তা এটা পরিবর্তিত হয়েছে। এটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়। আচ্ছা, এটা আমাদের আঞ্চলিক। জনাব সাইফুল হক, একটা বিরতির পরে বাকি আলোচনা। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা, টিকা রাজনীতি শিরোনামে আমরা কথা বলছি। সাইফুল হক আমাদেরকে জানাচ্ছিলেন এই $40 বিলিয়ন অর্থনীতি নিয়ে। আপনাকে যেখানে থামিয়ে গেছিলাম বিরতিতে, সেখান থেকে শুরু করবেন। আমি তারপর এম এ হাশেম একটু আপনার কাছে চট করে শুনবো প্যারিসের অবস্থা। তানভীর প্রস্তুতি নিচ্ছেন, আমি জানি আরো অনেক কিছু যোগ করার আছে তানভীরের। আমি এরপরে যেটা যোগ করতে চাই সেটা হলো যে এই যে $40 বিলিয়ন যে ব্যবসা এই যে টিকাকে নিয়ে, খেয়াল করবেন যে আমরা মধ্যে দেখলাম আমরা এই যে এখন প্রেসিডেন্ট ইলেক্ট জো বাইডেন, তিনি খুবই বহুল প্রচার করে তিনি জনসমক্ষে তিনি টিকা নিয়েছেন। তিনি নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্রে নবনির্বাচিত প্রেসিডেন্ট, তার নিশ্চয়ই টিকা পাওয়ার একটা অগ্রাধিকারের প্রশ্ন নিশ্চয়ই আছে। এবং যেই টাইমে টিকাটা নিয়েছেন এটা এক ধরনের স্টেটমেন্ট, মানে বোঝানো যে জি, আর উনি অ্যাম্বাসেডর, মানে উনি টিকা নিচ্ছেন, এটাতে এক ধরনের মার্কেটিং পলিসি। জি ঠিক, এবং এটা আপনি খুব সঠিক শব্দ আপনি চয়ন করেছেন। এবং এই কোম্পানির টিকাটা নেবার ক্ষেত্রে রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি যদি নিঃসংকোচে নির্ভয়ে তিনি যদি এটা গ্রহণ করতে পারেন, তাহলে এটা যে কোনো মানুষের জন্য এটা নিরাপদ বিবেচনা করা হবে। এর চেয়ে বড় তো বাজারজাতকরণের পক্ষে তো আর কোনো ক্যাম্পেইন হতে পারে না। সুতরাং সেই জায়গাটা মধ্যে তারা করেছেন। আপনি খেয়াল করবেন কানাডাতে
আর একটু দেখুন যে ধনী দেশগুলো, কানাডা তার জনসংখ্যার, আমি গণমাধ্যমে দেখেছি প্রায় 4 গুণ টিকা ইতিমধ্যেই তারা কিন্তু তৈরি করে বুক রেখেছেন। করে ফেলেছেন, অগ্রিম টাকা দিয়ে তারা কিন্তু বুক করে ফেলেছেন, এবং পৃথিবীর অনেকগুলো ধনী দেশ এরকম একটা জায়গায় যাচ্ছে। আমি যদি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যদি আসি কথাটা, আমরা এইসব ব্যাপারে কিভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আপনি আমার যে আর্টিকেলের কথাটা বলছিলেন, দৈনিক দেশ রূপান্তরে, আমি যেটা পরিষ্কার করে কথাটা বলবার চেষ্টা করেছি, আমরা কি আঞ্চলিক কোনো চাপ বা ভূ রাজনৈতিক কোনো বিবেচনা থেকে টিকার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করব, নাকি আমরা সামগ্রিক স্বাস্থ্যগত বিবেচনা করে টিকার উপযোগিতা বিবেচনা করে সিদ্ধান্ত নেব। আমি অবশ্যই মনে করি আমাদের মানুষ দেখতে চাই, যে কোনো সচেতন সংবেদনশীল মানুষ চাইবে যে আমাদের এখানে যে পরামর্শ কমিটি আছে, বিশেষজ্ঞ টিম আছেন, সমন্বিতভাবে তারা কথা বলবেন, আলোচনা করবেন। আমাদের এখানকার প্রকৃতি, পরিবেশ এবং এই যে প্যান্ডেমিকের যে ভাইরাস বিবর্তিত হতে হতে এটা যেখানে দাঁড়িয়েছে, কোন কোম্পানির টিকা আমাদের জন্য কম্পারেটিভলি বেশি উপযোগী হতে পারে, বেশি কার্যকরী হতে পারে, এটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক বিবেচনা এটা হতে পারে না। এটা আমাদের সুচিন্তিতভাবে গবেষকরা, ডাক্তাররা, যারা ব্যাপারে বিশেষজ্ঞ আছেন, তাদের একটা সমন্বিত আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। জি, 2 কিন্তু নম্বর কথা হচ্ছে মানে যে আমরা এটা হয়তো এখনো আপনি পর্যন্ত বলছেন। এই টিকার কোনো কার্যকারিতা, আহ, আহ, জি, আমি বলছি যে আমরা এখনো কিন্তু এই টিকার কোনো কার্যকারিতা সম্পর্কে এখনো কিন্তু আমরা কিন্তু জানি না। আপনি এটা বুঝতে গেলে 1 মাস, 2 মাস, 3 মাস বা 6 মাস হয়তো আমাদেরকে অপেক্ষা করতে হবে। সুতরাং আমাদের দেশেও অনেকগুলো বিবেচনার মধ্যে নিয়ে, আমাদের রাইট। বাস্তব হ্যাঁ, বিবেচনা করে এগুলো নিয়ে তো আমাদের যে এটা তো কিন্তু আপনি পরামর্শ, জানেন আমাদের কিন্তু বাস্তবতাটা কি, যে যে কারণে করোনা এত সুবিধা করতে পারলো, আসলে করোনা যতটা না ভাইরাস, তার চেয়েও তো বেশি ক্যাম্পেইন, সেটাও তো আমরা কোথাও কোথাও এটা লক্ষ্য করেছি। এবং এই সফল ক্যাম্পেইনের কারণটা তো জি, জি, আমাদের যুক্তিমন কাজ করে না। আমরা কেউ কখনো কারো কাছে কি জিজ্ঞেস করেছে যে জো বাইডেন যেই ভ্যাকসিনটা নিয়েছেন সেটা টেস্ট করেছেন রাইট, কতদিন, এবং আসলেই রাইট, রাইট, যারা গবেষকরা, যারা রাইট, এইগুলোর রাইট, অ্যাপ্রুভাল দেন, যারা সেই সেই অ্যাপ্রুভাল থেকে এসেছে কিনা, যথেষ্ট টাইম পর্যন্ত এটা আসলে টেস্ট করা হয়েছিল কিনা, সেগুলোর প্রশ্নও নেই আমাদের। আর উত্তর আপনাকে সুমোটো তো কেউ কখনো দিয়েও দিবেন না। সুতরাং মার্কেটিং করতে সুবিধা হয় আমরা আমি যুক্তিহীন মন আমি আমাদের মধ্যে থাকার রাইট, কারণে। আমি শুধু একটা কথা বলি। জি, রাইট, রাইট, আমি শুধু একটা কথা বলে আমি একটু যোগ করতে চাই। ধরুন আমরা যে যে সিরাম, যে টিকাটা আমরা এখানে প্রয়োগ করার কথাটা বলছি, তো কিন্তু এটার যে ট্রায়াল বা কোন টিকার আপনি একটু মানে যৌক্তিক পর্যায়ে ট্রায়াল ছাড়া আমরা নিশ্চয়ই আমরা এই ধরনের জি, কোনো আমি আবার আপনার কাছে কিন্তু টিকাকে আসবো। প্রজেক্ট সাইফুল হক, আপনার কাছে পারি আরো আপনি আরো যোগ করবেন, আপনি আসবেন। আমাদের সঙ্গে এম এ হাশেম আছেন। হাশেম, যেটা বলছিলেন তানভীর, হঠাৎ হঠাৎ কিন্তু ফ্রান্স, এই করোনা রাজনীতির মধ্যে ফ্রান্স আলোচনার বিষয়ে, ফ্রান্সের লকডাউন নিয়ে অনেক সময় সংবাদের শিরোনাম। আবার হঠাৎ করে এই ব্রেক্সিট ইস্যুতে ট্রাম্প, এই ফ্রান্স সুন্দর করে লুফিয়ে নিল, খবরের শিরোনাম হয়ে গেল। এইটা নিশ্চয়ই রাজনীতির অংশ। আপনি ওখানে সাংবাদিক হিসেবে যে ইন্টারনাল বিষয়গুলোর যেগুলো খোঁজ খবর রাখেন, নিশ্চয়ই যোগ করবেন আমাদের তানভীরের সঙ্গে। ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সকল দর্শকদের। ফ্রান্সের করোনা পরিস্থিতি আসলে এই মুহূর্তে নেইবারিং কান্ট্রিগুলোর মধ্যে ফ্রান্স অনেকটা ভালো করেছে। আমাদের সবচেয়ে খারাপ সময় ছিল নভেম্বর মাস, মানে গত মাসে। তো ওইটা থেকে এখন আমরা অনেকটা বেটার, এবং এখন এই মুহূর্তে লকডাউন তুলে নিয়ে গত 15 তারিখে, 15ই ডিসেম্বর লকডাউন তুলে নেওয়ার পরে এখন আমরা রাত্রিকালীন কারফিউর মধ্যে আছি। তো ওই হিসাবে ফরাসি নাগরিক যারা ঈদের মতো দেশে যায়, ওরা পারিবারিক মেলামেশা যেটা সেটা করতে পারছেন। এবং সরকার আতঙ্কিত হচ্ছে যে আগামী মাসে আবার করোনার তৃতীয় ধাপ, যেটা দ্বিতীয় ধাপ তো ফ্রান্স গভর্নমেন্ট বলছে অলরেডি আমরা পার করে ফেলেছি। তো তৃতীয় ধাপটা আগামী মাসে আসার পসিবিলিটি দেখা যাচ্ছে। আর ইতিমধ্যে আপনারা জানেন যে করোনার ভ্যাকসিনটা গতকাল থেকে ফ্রান্সে দেওয়া শুরু হয়ে গিয়েছে, এবং বয়স্ক একজন মহিলা সেই টিকাটা নিয়েছেন। কিন্তু এর বিপরীত চিত্র ফ্রান্সে দেখা যাচ্ছে, সেটি হচ্ছে
ফ্রান্সের ম্যাক্সিমাম মানুষ এক জরিপে দেখা গিয়েছে তারা করোনার এই নিতে আগ্রহী না। তারা আসলে এটাতে একটা অতটা বিশ্বাস রাখতে পারছেন না এবং তারা কেমন একটা সন্দেহের মধ্যে রয়েছেন। আর তৃতীয় করোনার হাসেম, রাজনীতি যে বিষয়টি হাসেম আপনি আমার একটা আজকে প্রশ্ন যে জি গতকাল ফ্রান্সের যে মহিলা টিকা নিলেন সেটা তো আসলে চায়না ভাইরাসের চায়না স্ট্রেন যদি বলি সেই সময়কার, আর এখন আবার এই যে বর্ডার যেখানে ব্লক হয়েছে, লরি আটকে দিয়েছে, এখন এই যে নিউ ইউকে স্ট্রেন যেটার কথা বলা হচ্ছে, তো সেই ক্ষেত্রে তো আবার থার্ড ফেজে এটা কি চাইনিজ ভাইরাসের টিকা নেবে নাকি নিউ ইউকের টিকা নিয়ে তারা মোকাবেলা করবে? নতুন আরেকটা তো রাজনীতি, তার বর্ডার আটকে দেওয়ার জন্য তো ইউকে তো ভালোভাবে বাগেও পেয়েছে, তাই নয় কি? হ্যাঁ, বিষয়টা অনেকটা যদি সূক্ষ্মভাবে চিন্তা করেন সেরকমই। ইউকের আসলে ব্রেক্সিট থেকে নো ডিল করে বের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি খুব দেখা যাচ্ছিল। তো করোনার যে নতুন এক্সপেরিয়েন্সটা যখনই লন্ডনে শুরু হলো তখন এটা আসলে একটা কৌশলগতভাবে লন্ডনকে তখন সব দিক দিয়ে ইংল্যান্ডের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যেটা ইংলিশ চ্যানেল দিয়ে, যেটা আমরা লন্ডনে আসা যাওয়া করি, সেখানে তো প্রতিদিন হাজার হাজার লরি যাচ্ছে, এগুলো আটকে দেওয়া হয়েছে। ওইটা আসলে একটা কৌশল ছিল এবং ওই কৌশলের মাধ্যমে আসলে ব্রেক্সিটটা পাস হয়ে যাওয়াটা অনেক সহজ হয়েছে এবং ইংল্যান্ডের সাথে দর কষাকষিটা অনেক সহজ হয়েছে, যে কথাটা ইতিমধ্যে তানভীর ভাই বলেছে। তবে এর জন্য ফ্রান্সকেও কিছু ছাড় দিতে হয়েছে। মাছ ধরা নিয়ে যে বিষয়টা নিয়ে ঝামেলা চলছিল, ফ্রান্স কিন্তু কিছু সীমানা ছেড়ে দিতে হয়েছে ইংল্যান্ডকে মাছ ধরার ক্ষেত্রে। তো যে জটিলতা জোয়ারের দুই পাশে যেটা রয়েছে সেটা কিন্তু এখনো কাটেনি, এখনো কিন্তু সেই জ্যামের মধ্যেই রয়েছে। তো এটা করোনার যে রাজনীতি, আসলে সেই করোনার রাজনীতি ইউরোপিয়ান ইউনিয়ন, আমি ব্যক্তিগতভাবে মনে করি ইউরোপিয়ান ইউনিয়ন কিছুটা লাভবান তো হয়েছেই। আচ্ছা, করোনায় কিছুটা লাভবান হয়েছে। আমি তানভীরের কাছে আবারও যাই। এই টিকার রাজনীতি, ইউরোপীয় ইউনিয়নের রাজনীতি এবং যে কথাটি বলছিলেন সাইফুল হক, $40 বিলিয়ন অর্থনীতির, অর্থাৎ শুধুমাত্র টিকা শব্দটি যদি বলি সেটা নিয়ে, আর এর বাইরে করোনা এবং করোনার সঙ্গে যেই সব ডাইভার্সিফাইড যেই সব ব্যবসাগুলো আছে সেগুলো তো আছেই। আমাদের তো নতুন নতুন প্রোডাক্টের দিকেও যেতে হবে। ওষুধ যারা ম্যানুফ্যাকচার করেন, যারা ওষুধ বানান, তাদেরও নতুন ধরনের চিন্তাভাবনাও এখন করতে হবে, সেগুলো অন্য প্রসঙ্গ। আমি তানভীর একটু আপনার কাছ থেকে এই টিকা রাজনীতির মধ্যে কেমন করে খেলছে আসলে ইউকে, আনমিউট করবেন। মিউট মিউট। ধন্যবাদ। আজকের আলোচক সাইফুল হক যেমনটা বলছেন $40 বিলিয়ন রাজনীতি, আমার কাছে মনে হয় এখানে লন্ডন স্টক এক্সচেঞ্জে $145 বিলিয়ন বুস্ট আপ হয়েছে। হ্যাঁ, আমি ও মাই কিছুক্ষণ আগে গড, স্টক মার্কেট দেখছি। বাহ। হ্যাঁ, তো ব্রেক্সিট রাজনীতিকে কেন্দ্র করে এবং ভ্যাকসিনের এই সম্ভাবনা, যখনই সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী বললেন 2-1 দিনের মধ্যেই আপনার অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা অনুমোদন পেয়ে যাবে, তখন কিন্তু স্টক এক্সচেঞ্জ বুস্ট করলো $145 বিলিয়ন। আমি আপনাকে একটা ধারণা দিই। আমরা অনেকেই মনে করছি যে ফাইজার ভ্যাকসিনের দৌড়ে এগিয়ে আছে, ফাইজার মনে হয় অনেক পয়সা বানিয়ে ফেলবে। হ্যাঁ, অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা এখন ইয়ে হয়েছে, তাদের 4% বেড়েছে স্টকে তাদের দাম, কিন্তু স্টক মার্কেটের দাম হচ্ছে, নোভাভেক্সের দাম হচ্ছে $129, ফাইজারের দাম হচ্ছে $37, আপনার মডার্নার দাম হচ্ছে $123, বিয়নটেকের হচ্ছে 96 মানে $96, আর জনসনের হচ্ছে $152, আর অ্যাস্ট্রাজেনেকার হচ্ছে $48। এখন আমাদের প্রশ্ন আসতে পারে, নোভাভ্যাক্স তো এখন দৌড়ে ফাইজার অ্যাস্ট্রাজেনেকার মতো না, তাহলে নোভাভ্যাক্সের দাম কেন $129? উত্তরটা হচ্ছে নোভাভ্যাক্স সেরাম ইনস্টিটিউটের সাথে পার্টনারশিপ করে ফেলেছে। আমরা বলছি গ্যাভি ভ্যাকসিন বিতরণ করবে, গ্যাভি আসলে ভ্যাকসিন কোথা থেকে পাবে? এই যে 4-5টা প্রতিষ্ঠানের নাম আমি বললাম, তাদের সাথে পার্টনারশিপ করছে গ্যাভি কোভ্যাক্স। তারা পার্টনারশিপ করে এখন বিশ্বব্যাপী প্রয়োজন হচ্ছে 35 কোটি, সরি আপনার টোটাল পৃথিবীর জনসংখ্যা কত? 7.8 বিলিয়ন। তো 2টা করে ডোজ যদি হয়, আপনার 15 বিলিয়ন ডোজ দরকার সারা পৃথিবীর জন্য, তাই তো?
তো এখন 15 বিলিয়ন ভ্যাকসিন কে বানাবে? একটি প্রতিষ্ঠানের পক্ষে পৃথিবীতে এই মুহূর্তে 15 বিলিয়ন ভ্যাকসিন তৈরি করা অসম্ভব। সেই ক্ষেত্রে সবগুলো প্রতিষ্ঠান মিলে যদি ভ্যাকসিন তৈরি করে তাহলে এই বিশ্বের মহামারীটা মোকাবেলা সম্ভব। আপনি দেখুন, যুক্তরাজ্যের নাগরিক হচ্ছে 67 মিলিয়ন। যুক্তরাজ্য কতগুলো ভ্যাকসিন অর্ডার দিয়েছে জানেন? আমি আপনাকে বলি, ফাইজারের কাছ থেকে 40 মিলিয়ন, অক্সফোর্ড নিজেদের উৎপাদন করা 100 মিলিয়ন, মডার্না থেকে 5 মিলিয়ন, জিএসকে যেটা গ্লাসগো স্মিথ ক্লাইন তাদের কাছ থেকে 60 মিলিয়ন, টোটাল হচ্ছে 350 মিলিয়ন ভ্যাকসিন অর্ডার দিয়ে রেখেছে যুক্তরাজ্য, অর্থাৎ তার নাগরিকের 5 গুণ বেশি। তাহলে এই সিদ্ধান্তটি কেন 5 গুণ বেশি অর্ডার দিল? আপনাকে বুঝতে হবে এই করোনা যাবে না, এই করোনা বহুদিন ফাইট করতে হবে। সেই জন্য যুক্তরাজ্য তার নাগরিকের সংখ্যার 5 গুণ ভ্যাকসিন মজুত করছে। এখন উন্নত বিশ্ব হয়তো তার অর্থের সংকট নেই, সেই জন্য তারা মজুত করছে। তাহলে বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো কি করবে? বাংলাদেশের মতো দরিদ্র দেশগুলো সেরামের কাছ থেকে কবে সে 3 কোটি ভ্যাকসিন পাবে আর গ্যাভির কাছ থেকে 6 কোটি ভ্যাকসিন পাবে, ওইটা নিয়ে আমরা অনেক বেশি বড় বড় সংবাদ করছি। কিন্তু আপনি সেরাম ইনস্টিটিউটের পরিচালক বা প্রধান নির্বাহী কি বলছেন আপনি দেখেন। সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী ফিনান্সিয়াল টাইমসে একটি সাক্ষাৎকারে বলেছেন আগামী 5 বছরের মধ্যেও তিনি বিশ্বের যে পরিমাণ ভ্যাকসিন প্রয়োজন সেটি উৎপাদন করতে পারবেন না। ভারতের জনসংখ্যা হচ্ছে 1.4 বিলিয়ন। এখন ভারত নিজেদের ভ্যাকসিন উৎপাদন না করে পৃথিবীর কোন দেশকে আগে দিয়ে দিবে? এটি অসম্ভব। কোভ্যাক্স কখন ভ্যাকসিন বিতরণ শুরু করবে? আপনি কোভ্যাক্সের ওয়েবসাইটে যদি যান, সেখানে স্পষ্ট করে লেখা আছে তারা ফার্স্ট কোয়ার্টার অফ 2021। ফার্স্ট কোয়ার্টার মানে হচ্ছে এপ্রিলের আগে কোভ্যাক্স নিজেই তো ভ্যাকসিন পাবে না। তো আপনাকে বাংলাদেশ জানুয়ারি মাস থেকে কোথা থেকে ভ্যাকসিন পাবে? আমাদেরকে সত্য কথা বলতে হবে। সাধারণ মানুষ কিন্তু বলছে না আমাকে কালকেই ভ্যাকসিন দিয়ে দাও। আমি ব্রিটেনে থাকি, আমি তো বলছি না আমাকে ভ্যাকসিন তো হয়ে গেছে, ফাইজারের ভ্যাকসিন আমাকে দাও আমাকে দাও, আমরা তো বলছি না। মানুষকে ওই আস্থার জায়গাটা নিয়ে আসতে হবে, যখন এটি অ্যাভেলেবেল হবে তখন আমরা পাবো। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, ওনার বয়স ধরেন 94 বছরের বয়সে বেশি, ফিলিপ ওনারা প্রায় 100 বর্ষের কাছাকাছি। তো ভ্যাকসিনের অগ্রাধিকার তালিকায় তো বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আছে, ওনাদেরকে তো আগে দেওয়া উচিত ছিল, ওনারা তো পান নাই এখনো। বরিস জনসন নিজেও ভ্যাকসিন নেন নাই। আমাদের ভ্যাকসিন মানে গ্রহণ করবার জন্য যে প্রতিযোগিতা, আমি কবে আগে পাচ্ছি, এই প্রতিযোগিতার চেয়ে বড় প্রতিযোগিতা হওয়া উচিত আমি বাজারে টিকে থাকার জন্য আমি প্রস্তুত কিনা। আমার ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো সেরামের সাথে চুক্তি করছে 3 কোটি ভ্যাকসিন নিয়ে আসবে, সে সেরামের সাথে কেন চুক্তিতে যায় না যে সে নিজে ভ্যাকসিন উৎপাদন করে গ্যাভিতে ভ্যাকসিন বিতরণ করবে? গ্যাভির কাছে মাত্র 2 বিলিয়ন ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করার ক্যাপাসিটি রয়েছে, কারণ পৃথিবীর অন্যান্য দেশগুলো এখন তাকে ডোনেট করছে না। তার মাত্র 2 বিলিয়ন ভ্যাকসিন বিতরণ করবার ক্যাপাসিটি রয়েছে। এখন গ্যাভি যতক্ষণ পর্যন্ত বিশ্বর কাছ থেকে অর্থ নিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ভ্যাকসিন আর কিনতে পারছে না। সেরাম 1.5 বিলিয়ন ডোজ ভ্যাকসিন তৈরি করতে হবে, তার 2022 সাল পর্যন্ত লাগবে। তো বাকি এই আমি যে 15 বিলিয়নের কথা বললাম, ওগুলো কে বানাবে? ভ্যাকসিমকো কি করছে, স্কয়ার কি করছে? আপনাকে একটা উদাহরণ দিই আমি। ভ্যাকসিমকোর রেভিনিউ হচ্ছে $335, মডার্নার রেভিনিউ হচ্ছে $232.65। তার বয়স হচ্ছে 12 বছর। ভ্যাকসিমকোর বয়স কত বছর? আমাদের স্কয়ারের বয়স 50 বছরের বেশি, তাই না? তো 50 বছরের বেশি বয়সের স্কয়ার যদি সেরাম বা অন্যান্য ইনস্টিটিউটের সাথে পার্টনারশিপ করে একটা বোতল তৈরি করতে না পারে, এখানে তো শুধু ভ্যাকসিন না, আপনার শিশি বোতল তৈরি করতে হবে, সিরিঞ্জ তৈরি করতে হবে, ওটার জন্য বক্স তৈরি করতে হবে, প্যাকেজিং আছে, বিতরণ আছে, এখানে অনেক ধরনের বাণিজ্য আছে। এই বাণিজ্যগুলো আমরা ধরতে পারছি কিনা? আপনি বলছেন মানবতার খাতিরে আমার বাণিজ্য না, বেঁচে থাকা। আচ্ছা, একটা রাষ্ট্র আপনাকে আমাকে বাঁচিয়ে রাখবে কেমন করে? রাষ্ট্র তো অর্থটা তাকে যোগান দিতে হবে, সেই রাষ্ট্রের অর্থের যোগানদাতা অর্থনীতিকে গতিশীল করতে হবে। তার মানে এই যে এই বাণিজ্যের এত ইঙ্গিত থাকার পরেও, সম্ভাবনা থাকার পরেও, বিশেষ করে বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস গুলোর সেখানে এক ধরনের সারেন্ডার করে নেওয়া, মেনে নেওয়া, যেটা বলছিলেন যে ডক্টর শাহজাদা সেলিম, যে হ্যাঁ এটা মেনে নিয়েছি, ওই মেনে নেওয়ার মধ্যেও কি এক ধরনের চাপ, রাজনীতি ইত্যাদি সেগুলো আছে, যে বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনার
খাত, অন্যতম সম্ভাবনার খাত কিন্তু আমরা এই ওষুধ শিল্পের কথা জানি। সুতরাং এরকম একটি করোনার সময় ব্যবসার যেখানে ইঙ্গিত, সেখানে আমরা একটু চুপ করে পিছনের দিকে আছি, যেটা তানভীর একটু ফোকাস করার চেষ্টা করলেন। ডক্টর শাহজাদা সেলিম নিশ্চয়ই এইগুলো নিয়ে জবাব দেবেন। তবে এই যে বিভিন্ন দেশ তাদের জনসংখ্যার চেয়েও দ্বিগুণ, তিনগুণ, পাঁচগুণ, যদি আপনি কানাডার কথাই বলেন অথবা ব্রিটেনের কথাই বলেন, তার মানে কয়দিন পরে তো আসলে এইটাই একটা স্লোগান হবে যে রানী আসলে ভ্যাকসিন পাক আর না পাক, আমাদের 350 মিলিয়ন ভ্যাকসিন আছে, সুতরাং বিভিন্ন দেশ থেকে যারা গিয়ে তাদের অর্থনীতিটাকে বুস্ট আপ করে, বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা যারা পড়তে যায় তাদের এক ধরনের ইনকাম হয়, তাদেরকে এক ধরনের মূল্য দেওয়া যে আমাদের তো 350 মিলিয়ন ভ্যাকসিন আছে, সুতরাং উই আর সেফ। এটাও তো এক ধরনের ক্যাম্পেইন বা মার্কেটিং, তাই নয় কি? আমার মনে হয় তানভীর এটা নিয়েও নিশ্চয়ই একটু যুক্ত করবেন। আমি ডক্টর শাহজাদা সেলিমের কাছে শুনবো। মাসুদ করিম আছেন, অনেক কিছু যোগ করবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা টিকা রাজনীতি শিরোনামে আমরা কথা বলছি। বিরতিতে যাবার আগে তানভীর আহমেদের কথা শুনছিলাম, লন্ডন প্রবাসী সাংবাদিক, গবেষক। আমরা ডক্টর শাহজাদা সেলিমের কাছে এই পর্যায়ে আসতে চাই, যে প্রশ্নগুলো তানভীর তুলেছেন। নিশ্চয়ই চিকিৎসক হিসেবে সেখানে কিছু যোগ করবেন, কিছু যুক্তি খণ্ডনেরও জায়গা আছে। এখানে ভ্যাকসিন নিয়ে যে আলোচনা হচ্ছে আসলে এখন সারা পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ আলোচনা, যেহেতু প্যান্ডেমিকটা আছে এবং এই প্যান্ডেমিকের ক্ষেত্রে এখন কিন্তু আমরা বুঝে ফেলেছি যে স্প্যানিশ ফ্লু যে এর আগের মহামারীটা ছিল 1918 থেকে 22 পর্যন্ত 5টা ওয়েভ ছিল। তো ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ করে গেছে এবং সেকেন্ড ওয়েভে সবচেয়ে বেশি মানুষ মারা গিয়েছিল। এবারও কিন্তু সেদিকে আগাচ্ছে, কিন্তু এখানে ওইবার ভ্যাকসিনটা তখন পাইনি আমরা, এবার পেতে যাচ্ছি। কিন্তু এখানে যে ঘটনাটা ঘটেছে, সকল মানুষ প্রথমত 2টা ভ্যাকসিন পাবেন, কিন্তু আমি একটা জিনিস সুস্পষ্ট করে বলতে চেষ্টা করছি, ভ্যাকসিন দিয়ে কতটুকু সুরক্ষা হবে সে প্রশ্নটা থেকেই যাচ্ছে, নাম্বার 1। নাম্বার 2 হলো ইংল্যান্ডে যে ঘটনাটা সকলের দৃষ্টি আকর্ষণ করছে, এখানে তানভীর ভাই আর হাসিম ভাই যেটা বলেন পলিটিক্স, আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু বাস্তবতা হলো সায়েন্টিফিক ওয়েলি যেটা সম্ভব সেটা হলো এটা একটা আরএনএ ভাইরাস। এই ভাইরাসটি যখন একজন মানুষের দেহে ঢুকবে, ওর চরিত্র পাল্টে ফেলবে, ওই মানুষের কোষের সাথে তাল মিলিয়ে ওখান থেকে যখন বেরিয়ে আসবে পরের জনের কাছে কিছুটা নতুনত্ব নিয়ে যাবে, এরকম স্ট্রেন বেরোতেই থাকবে। তাহলে যে ভ্যাকসিন গুলো আমরা আজকে পাচ্ছি, ওই ভ্যাকসিন গুলো দিয়ে কিছুটা সুরক্ষা পাবো, কিছুটা সুরক্ষা বাদ থাকবে। তাহলে এই যে এই ইংল্যান্ডের কথা যদি সুনির্দিষ্ট ভাবে বলি, ভ্যাকসিন গুলো, এই ভাইরাস গুলো, সার্স করোনা ভাইরাস 2, ওর স্পাইক প্রোটিন থাকে যেটা দিয়ে সেলের গায়ে লাগে। আমি খুব গভীরে যাচ্ছি না, সকলে যেন বুঝতে পারে ওভাবে বলার চেষ্টা করি। এই ভাইরাসটা কিন্তু এখানে যেটা হয়েছে, এর কিন্তু 17টা নতুন স্পাইক আবিষ্কৃত হয়েছে। এই 17টা কিন্তু আগের ভ্যাকসিন কাজ করবে না। তাহলে কি হবে? তাহলে কিছু অংশ কাজ করবে, কিছু অংশ কাজ করবে না। তাহলে ভ্যাকসিন নিয়ে আমরা অবশ্যই আশাবাদী হব, কিন্তু দ্বিধাটা কিন্তু দূর করার সুযোগ নয়। সেই জন্যই কিন্তু ইংল্যান্ড যেটা করেছে, তার জনগণের 5 গুণ বেশি ভ্যাকসিন তারা আনছে, এই কারণে যে এটা দিয়ে আমাকে এমন হতে পারে বছরে 2বার হতে পারে, কারণ আমাদের এখন পর্যন্ত ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনও কিন্তু বছরে একবারই দিতে হচ্ছে। তাহলে একবার যদি দিতে হয়, তাহলে আমাদের 3 বছর যদি দিতে হয়, তাহলে প্রতিজন 6টা ভ্যাকসিন লাগবেই। তাহলে এটা কিন্তু অবশ্যই লাগবে। আমি একটু সাথে সাথে যুক্তি খণ্ডন করে ফেলতে চাই। ডক্টর শাহজাদা সেলিম, যদি আমাকে সুযোগটা দেন। এই নতুন 17টা স্ট্রেইন পুরনো ভ্যাকসিন দিয়ে কাজ করবে না, এটি আপনি কার তথ্য দিয়েছে? হ্যাঁ, এই স্পাইক, এটি কার তথ্য, কে বলেছে কাজ করবে না? এটার যে স্ট্রেইন গুলো বেরোচ্ছে, প্রতিটা স্ট্রেইনের কিছু কিছু চেঞ্জ হচ্ছে। তো কে বলেছে? আমি যদি বলি, আজকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী বলেছেন
যে নতুন যেই ভ্যারিয়েন্ট বা স্ট্রেইন হয়েছে সেটি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনে কাজ করবে। আমরা যখন কথা বলি তখন একটা তথ্য সূত্র দিয়ে যদি বলি তাহলে মানুষের মধ্যে না, বিভ্রান্তি ঠিক হবে ঠিক না। আপনি যেটা বলেছেন ওটার আবারও বলছি, তাহলে আপনার আগের কথায় ফিরে যেতে হবে। উনি ওই পলিটিক্সের পার্ট হিসেবে বলছেন। একদম। আমি শুধু নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন, এটা বাইবেল জার্নাল মেডিসিনের স্বীকৃত, তাদের ক্ষেত্রে এই স্ট্রেন নিয়ে যে পাবলিকেশনটা হয়েছে আমি সেটা রেফারেন্সে বলছি। এখন যেটা হবে, ভ্যাকসিন গুলো কিন্তু তাল মেলাবে। তাল মেলাবে কি হবে, এখানে চোর পুলিশ খেলা হবে। আগে চোর এসে গেছে, পুলিশ তাড়া করছে। এইভাবে চলতে হবে আমাদের, চলতে চলতে এক সময় গিয়ে কোনো এক সময় শেষ হবে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো এখানে আতঙ্কিত করার জন্য নয়। তাহলে আমাদের যেটা জানতে হবে, আমরা ভ্যাকসিন নিব, আবার নিতে হবে, আবার নিব, আবার নিতে হবে। কবে শেষ হবে সেটা জানি না, কিন্তু কোনো এক সময় হয়তো শেষ হবে। তাহলে কত ডোজ নিতে হবে সেটাও আমি জানি না, কিন্তু এখন পর্যন্ত যেটা নির্ধারিত কমপক্ষে 2টা ডোজ নিতে হবে। এটা কিন্তু এখনকার জন্য, এটা কিন্তু 1 বছর পরে এই এই বক্তব্য এরকম নাও থাকতে পারে। কারণ আপনি অলরেডি বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন স্ট্রেনের খবর কিন্তু আমরা পাচ্ছি। Right. আফ্রিকারও আসতেছে, অন্যান্য জায়গা থেকেও আসতেছে, এবং সে আসার পরে যেটা মানে হবে এখন বাংলাদেশে মানে যদি আমরা, এখনই তো আমরা কথা বলছি ইউকে নিউ স্ট্রেনের কথা বলছি, তাই তো? জি জি। না, এটা কিন্তু খুব ভ্যালিড যে অনেকগুলো স্ট্রেন আসবে, অনেকগুলো স্ট্রেনের অনেকগুলো চরিত্র পাল্টাবে, এবং সেখানে গিয়ে আমাদের ওর সাথে তাল মেলাতে হবে। ভ্যাকসিনের সাথে কিন্তু ওই ভাইরাস তাল মেলাবে না। ভাইরাস ভ্যাকসিনের সাথে ভাইরাসের সেটাই, ভ্যাকসিনকে ভাইরাসের সাথে মানে তাল সেটাই মিলিয়ে বিজ্ঞান প্রতিরোধ আসলে। ব্যবস্থা, রাইট। সেটাই সেটাই করতে হবে। জি। যোগ করতে চাইছিলেন তানভীর? আমি এবার একটু আমি মাসুদ করিমের কাছে একটু যেতে চাই। আমরা যেই রাজনীতি নিয়ে কথা বলছি, একদিকে বিজ্ঞান আর একদিকে মার্কেটিং। আমি তো খুব মজা পাচ্ছিলাম যে এই জিনিস যে ডিবেটটা এখানে হচ্ছে, ডিবেটটা কিন্তু আমরা জিনিসগুলি অত্যন্ত খোলাসা হচ্ছে মানুষের কাছে। আমি যেটা মানে আমার জানা শোনার থেকে আমি যেটা বুঝি যে এই জিনিসটা এখনো এম্বার্ক করছে, এখনো মানে কনক্লুশনের পর্যায়ে বা ডাউন ট্রেন্ডে যায় নাই, এখনো এটা সারা বিশ্বব্যাপী ছড়ানো ছিটানো এবং সেটার একটা অবস্থায় আছে। আর ভ্যাকসিনের যে কথাটা এখানে আসছে, যে আমাদের দেশের কথা যদি বলি, আমরা এখন পর্যন্ত আমি যেটা জানি, এটা তানভীর ভাই ভালো জানবেন, আমাদের দেশের সূত্র থেকে আমরা যেটা জানছি যে ফাইজারের ভ্যাকসিন আগামী 1 বছর আর নতুন কোনো কন্ট্রাক্টে যাওয়ার মতো প্রোডাকশন ক্যাপাসিটি তাদের নাই। সুতরাং ফাইজার থেকে আমরা কোনো ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনাও নাই। আমাদের কাছে যেটা সিরামটা আসছে ব্রিটিশ ভ্যাকসিনের মাধ্যমে, অক্সফোর্ডের মাধ্যমে, সেটার 3 কোটির একটা কন্ট্রাক্ট ভ্যাকসিমকো কোম্পানি করেছে। সেটা যখন তারা প্রোডাকশন যাবে, এখনো প্রোডাকশনে যায় নাই, সেটা আমাদের দেশেও একই সঙ্গে তারা দিবে। এটা ডিপেন্ডিং অন যে আমাদের এখানকার ভ্যাকসিনটা একদিকে জনস্বাস্থ্য, একদিকে সম্পর্ক, বৈদেশিক সম্পর্ক, এই 2 আলোকে কিন্তু আসছে। তো এইখানে আমরা এটা আনার ক্ষেত্রেও এইখানকার ডোমেস্টিক প্রিপারেশনটাও কিন্তু সাইমultaneously চালিয়ে যেতে হবে। কারণ ওখানে তো ওনারা প্রোডাকশন হইলেও আমাদের যেটা কন্ট্রাক্ট সাপ্লাই দিয়ে দিল, কিন্তু এটার কোল্ড স্টোরেজ করা, এখানে ওনারা 50 লাখ করে দিবে, 3 কোটি দিবে কয়েক কনসাইনমেন্টে। তো সেখানে কোল্ড স্টোরেজ আমাদের এয়ারপোর্টে বিএডিসির কিছু আছে, অন্যান্য জায়গায় ভ্যাকসিনের জন্য যে কোল্ড চেইন মেইনটেইন করতে হয় সেটা আছে। এবং আরেকটা আছে যে যারা মানে ভ্যাকসিনটা মানে পুশ করবেন, ওনাদের যে প্যাকেজটা সেটাও আছে, সেটাও কিন্তু এই মানে 50 সিস্টেমটাতে আমরা খুব একটা দূরে নাই, কিন্তু দূরে নাই। যেখানে ইপিআই যে হ্যাঁ, সেগুলো এক্সিস্টিংটা আছে, সবচেয়ে আমাদের সফল একটা এক্সিস্টিংটা আছে। আর একটা হলো যে এই জিনিসটা আমাদের এনে কতটা কার্যকর হবে সেটারও একটা অনুমোদনের ব্যাপারটা আসছে। সুতরাং যতক্ষণ ভ্যাকসিন আমরা পাচ্ছি না, এই ডোমেস্টিক কাজগুলি যদি আমরা আগে রাখি তাহলে আমরা একটু আগে পাবো। আরেকটা হলো যে আমরা রাশিয়া, চায়না, উনি বললেন নোভা, আমি একটু আপনার ওই জায়গাটা আরেকটু আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনি বললেন একদিকে জনস্বাস্থ্য, আরেকদিকে বৈদেশিক সম্পর্ক। তার মানে তো এখানে জনস্বাস্থ্য আর বৈদেশিক সম্পর্কটা মাঝখানে তো একটা বিরাট রাজনীতির লাইন। এটা আছে, রাজনীতির লাইন তো অবশ্যই আছে। আমি যেরকম যে জনস্বাস্থ্যের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আপনি যখন একটা ভ্যাকসিন নিবেন সেটা কার্যকর কিনা এটা কিন্তু সম্পর্ক দ্বারা নির্ধারিত হবে না, বিজ্ঞান দ্বারাই নির্ধারিত হবে। রাইট, আমরা সেটাই তো হওয়া উচিত ছিল যে জনস্বাস্থ্য এবং জনস্বাস্থ্য, একদিকে জনস্বাস্থ্য, ওইদিকে জনস্বাস্থ্য, সব দিকেই জনস্বাস্থ্য। এখানে আমি কার সঙ্গে ভালো সম্পর্ক, কার সঙ্গে মন্দ সম্পর্ক, কোনটা আমরা খুব স্ট্র্যাটেজিক্যালি একটা জায়গায় কোন দেশের সঙ্গে আছি, সেই জায়গাটা বিবেচনা করলে
করলে তো আমার দেশের মানুষের না এই না ভ্যাকসিন সেটা আপনি উপেক্ষা করতে পারবেন না, উপেক্ষা করতে পারবেন না বাস্তব কারণে। Right. কারণ আমরা যদি সম্পর্কের জায়গাটাকে উপেক্ষা করতে যাই, সেখানে আমাদের যদি হলিস্টিক লাভ লোকসানটা দেখি, হ্যাঁ আমরা বলছি যে সিরামেরটাই আমরা নিচ্ছি হয়তো কৌশলগত কারণে, বা কিংবা আমরা চায়নারটা নিচ্ছি ফর এক্সাম্পল, এমনি কথার কথা। তো সেটার ক্ষেত্রেও কিন্তু আপনার লাভ লোকসানটাও, সম্পর্কের লাভ লোকসানটাও কিন্তু Exactly. আমাদের দেখতে হবে যখন নাকি পৃথিবীর সার্বিকভাবে। বড় বড় প্লেয়াররা এখন ভ্যাকসিন বিক্রেতা, আগে অস্ত্র বিক্রি করতো, জঙ্গিবাদ বিক্রি করতো, এখন এবার করোনা বিক্রি করে, করোনার ভয় তৈরি করে এখন প্রোডাক্ট বিক্রি করার খেলায় নেমেছে। এখন আমরা যারা ভোক্তা তাদের তো নানান না, আমাদের দেশের অবস্থাটা তো মানে আমরা যেটা বলতে চাচ্ছি যে এখানে আমরা আরেকটা উনি বললেন যে গ্যাবি যেটা বিনা পয়সায় দেয়, সেটা মধ্যে বাংলাদেশ সরকার আবেদন করছে, কিন্তু তাদের হাতে ভ্যাকসিন নাই। অ্যাভেলেবল সাপেক্ষে আমাদেরকে তারা কিছু দিবে, সেটা তারা বলেছে, কিন্তু সেটা অ্যাভেলেবল হইতে ধনী দেশগুলির মধ্যে ভাগবাট, ধনীরা ইউজ শুরু করেছে, আমরা তো সেই জায়গায় যেতেই পারি নাই। তো এই জিনিসটা তো অবশ্যই আছে, কিন্তু আমি যেটা বলবো যে ভ্যাকসিন অ্যাভেলেবিলিটি একটা, করোনা ভাইরাসের যে বিস্তার সেটা রোধ করার জন্য, যেমন ধরেন নতুন নতুন নাম, নতুন নতুন স্ট্রেইন, যেমন ধরেন ইউরোপীয় ইউনিয়ন তারা এই মানে ব্রিটেন থেকে লোক যেতে দিচ্ছে না, আমরা কিন্তু দিচ্ছি। আমাদের সিদ্ধান্ত আজকে কি হলো যে কোয়ারেন্টাইন থাকবে, তার মানে বাস্তবতা হলো আমাদের তাদেরকে দিতে হচ্ছে। এবং আরেকটা জিনিস হলো যে এই আপনি বললেন আদার প্রোডাক্ট, যদি আমরা $40 বিলিয়ন ধরেন, এটা আমার কাছে খুব কম মনে হচ্ছে, কিন্তু আরো বেশিই হবে। কিন্তু আদার প্রোডাক্ট যেগুলি বললেন, সুরক্ষার সামগ্রী, মাস্ক ধরেন বা যে সমস্ত আছে, এমন আমাদের লোকাল হসপিটালগুলি ফর এক্সাম্পল, এই হসপিটালগুলিতে আপনি যদি 3,000 টাকার বেড পান, সেটা করোনা ভাইরাস হলে 18,000 টাকা। তো এই জিনিসগুলোর সাথে তো ব্যবসা বাণিজ্য তো আছেই, এর সঙ্গে আমি বলবো এটা ভাবমূর্তিগত ব্যবসাও আছে। যেমন আপনারা যে ব্রিটেন বললো যে প্রচুর তাদের কাছে ভ্যাকসিন আছে, তার জনসংখ্যার চেয়ে বেশি, আর আমরা তো কোয়ার্টার জনসংখ্যারও ভ্যাকসিনও আশ্বাসের পর্যায়ে আছে। তাহলে এই জায়গায় একটা কনফিডেন্স যেটা, সেই জায়গায় কিন্তু একটা ভাবমূর্তিগত ব্যবসা বাণিজ্য এবং একটা সম্পর্ক বা মানে টোটাল বিশ্ব একটা প্রভাবের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। আমরা কি খালি মাস্ক আর পিপি আর ভ্যাকসিন নিয়ে কি করোনা ইকোনমি? তা তো আর নয়। কোথাও লকডাউন হয়ে যাচ্ছে, আবার তারপরে কোথাও কোথাও খুলে দিচ্ছে। ফ্রান্স যেমন আজকে বলছে খারাপ অবস্থা, তৃতীয় ঝড় আসছে তাদের উপরে, তার মাঝখানে তারা আরো বিপদে পড়তে পারবে, তারা কতটা প্রোটেক্টেড, অথবা তারপরে তারা কি কি সুবিধা দিচ্ছে, অফার দিচ্ছে, কারা কারা ওখানে ঝাঁপিয়ে পড়বে যাবে, সেগুলো তো এক ধরনের টোটাল ইকোনমির মধ্যে। আমরা একটু আবারও একটু সাইফুল হককে একটু শুনে নিতে চাই। আপনি যোগ করছিলেন এই রাজনীতির পুরো জায়গাটা, বাণিজ্য বনাম রাজনীতি, অথবা এই করোনা বাণিজ্য বা ভ্যাকসিন বাণিজ্যের রাজনীতি, সেটাই যদি বলি। জি, আমার হচ্ছে আপনি একটু আগে যেটা উল্লেখ করলেন যে আমরা একসময় তারা অস্ত্র বিক্রি করত, এখন তারা করোনা এবং এই ভ্যাকসিন বিক্রি করবার যে রাজনীতি, তাদের রাজনীতির এবং তাদের অর্থনীতির মধ্যে যে গভীর যে মন্দা, সেটা আপনি জানেন যে পৃথিবীর যাদেরকে আমরা শিল্পোন্নত দেশ বলি, এবং সেখানেও এক ধরনের মন্দার যে গভীর থেকে গভীরতর হচ্ছে, সেটা থেকে বাঁচার জন্য এই ভ্যাকসিনের যে বলতে পারেন রাজনৈতিক অর্থনীতি, এটাও তার একটা বড় একটা সঞ্জীবনী হিসাবে এটা কাজ করবে বলে অনেক অর্থনীতিবিদ, অনেক গবেষকদের অত্যন্ত সুচিন্তিত ধারণা। একটু আগে আমি ডক্টর তানভীরের একটা কথা আমি একটু বিস্মিত হয়েছি। কথাটা তানভীর নিশ্চয়ই ব্যাপারে তিনি নিশ্চয়ই আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি তিনি এই ব্যাপারে তার তথ্য ভান্ডার নিশ্চয়ই অনেক বেশি। কিন্তু আমরা এখনো পর্যন্ত কোন কোম্পানি কি বলল যে এটা বেশি কার্যকর, এটাকে বিশ্বাস করবার মতন কোন তথ্যপাত্র, বা আমরা কি এরকম কোন পরীক্ষার মধ্য দিয়ে এখন কি পৃথিবীর কোন অংশের মানুষ, কোন একটা বিশেষ জনগোষ্ঠী এরকম তারা কি গেছে? এরকম তারা যায়নি। ফলে আমরা বিশেষ কোন কোম্পানি তারা এটা বলছেন তাদের এই ভ্যাকসিনের বাজারজাতকরণের জায়গা থেকে এর সঙ্গে যে তাদের অর্থনীতি যুক্ত, রাজনৈতিক অর্থনীতি যুক্ত, সমগ্র বিবেচনা করার মধ্য দিয়ে এটাকে আপনি ট্রায়ালে যাওয়া ছাড়া একটা বিশ্বাসযোগ্য জনগোষ্ঠীর মধ্যে একটা নির্দিষ্ট সময় তার কার্যকারিতা কি সেটাকে প্রমাণ করা ছাড়া কোন কোম্পানি কি বললো তার উপরে 100% আস্থা রাখবার কোন বস্তুগত বিজ্ঞান ভিত্তিক কোন কারণ আছে বলে আমি মনে করি না।
আমাকে নম্বর এক আমাকে মিনিট যেতে তাহলে হবে। ব্যাপারটা, হ্যাঁ, আমি শেষ ব্যাপারটা করি। অনেকটা কোকাকোলার বিজ্ঞাপনের মতন হয়ে যাবে আর কি, যে আচ্ছা, না, হ্যাঁ। আমাকে 1 মিনিট দিতে মানে হবে। আমি শেষ করি, তারপর আপনি বলবেন। এরপর আমি যেটা এখন এখন বাংলাদেশ কি করবে, বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনারা এখানে উল্লেখ করলেন, আমাদের এখানে ৮০-৮৫টা দেশে আমাদের ঔষধ শিল্প, আমাদের ওষুধ এখন বাইরে রপ্তানি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এত বড় আমাদের ওষুধ শিল্পের ইতিহাস থাকার পরও, অনেক টেকনিশিয়ান, বিশেষজ্ঞরা, ডাক্তাররা যুক্ত হওয়ার পরও আমরা দেখছি যে আমাদের এখানে আমরা বিশেষ কোনো, যেটা বললেন, এমনকি কো পার্টনার হওয়া বা আমরা বড় বড় কোম্পানিগুলোর সাথে, গবেষক সংস্থাগুলোর সাথে, ঔষধ প্রস্তুতকারী সংস্থাগুলোর সাথে আমরা দেখলাম এ ব্যাপারে কিন্তু এখনো পর্যন্ত কার্যকারী কোনো অ্যালায়েন্স, কোনো অ্যালাইনমেন্ট বা কার্যকারী কোনো একটা, অথবা কো এন্টারপ্রেনার হওয়া, এরকম কোনো উদ্যোগ কিন্তু দেখা যায়নি। এটা আমাদের গভীর একটা দুরবস্থারও কিন্তু একটা বহিঃপ্রকাশ। আমরা আমাদের গবেষণার ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদের আমাদের অনেক দক্ষ, আমাদের এখানে ডাক্তার আছেন, বিশেষজ্ঞ আছেন, গবেষকরা আছেন, তাদেরকে উপযুক্তভাবে ব্যবহার করা যাচ্ছে এরকম কোনো প্রমাণ কিন্তু আমি দেখছি না। আর আমাদের ক্ষেত্রে আমি যেটা মনে করি, কবে আমরা এখানে ভ্যাকসিনটা পাবো, সেই লক্ষ্যে আমরা এরকম একটা মূল্য ঝুলিয়ে রাখার, কিন্তু তাহলে এই মুহূর্তে আমাদের যে কর্তব্য কাজটা, আমাদের আহ পরীক্ষার ক্ষেত্রে আমাদের এখনো যে একটা বিশৃঙ্খল অবস্থা আছে, এখনো ব্যাপক জনগোষ্ঠীকে আমরা পরীক্ষার মধ্যে আনতে পারিনি, এখনো চিকিৎসা সেবাগুলোর ক্ষেত্রে, এমনকি প্রাথমিক আমাদের যে উদ্যোগগুলো নেবার ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য, আমাদের পরীক্ষা, হাসপাতাল, এবং মানুষ এখন হাসপাতাল যেতে ভয় পাচ্ছে। হাসপাতাল এখন মানুষ, একসময় যেটা হাসপাতাল নিরাপদ মনে করত, বাংলাদেশে এখন মানুষ কিন্তু হাসপাতালকে এখন কিন্তু বরঞ্চ একটা ভীতি তৈরি হয়েছে। হাসপাতালে গেলে নতুন করে মানুষ মুমূর্ষু জি। ছাড়া বাধ্য না হলে হাসপাতালে যাচ্ছে না। এই যে একটা গণ অনাস্থার যে গড়ে উঠছে, আমি মনে করি সরকারের যারা দায়িত্বশীল তাদের দায়িত্ব হচ্ছে, আমরা ভ্যাকসিন নিশ্চয়ই আমাদের লাগবে। আর যেটা আমি মনে করি ডক্টর শাহজাহান সেলিম অসাধারণ একটা গুরুত্বপূর্ণ কথা তিনি যেটা বলেছেন, যেভাবে এক বডি থেকে আরেক বডিতে প্রতিটা ভাইরাস তার জিনগত বৈশিষ্ট্য পরিবর্তন করছে, কোন ভাইরাস, ফলে আমাদেরকে আসলে কিন্তু এর পেছনে পেছনে দৌড়াতে হচ্ছে। একদম। ফলে সুতরাং সেই ইলাস্টিসিটির জায়গাটা, আপনি সেই জায়গাটা বিবেচনার মধ্যে রাখা দরকার। আপনি এক ঝুড়ির মধ্যে সমস্ত ডিম রাখা যেমন কোনো নিরাপদ না, বিশেষ একটা কোম্পানির ভ্যাকসিনকেই নিদান হিসেবে যদি আমরা বিবেচনা করি, মানে খুবই আত্মঘাতী একটা জায়গা কিন্তু আমরা কিন্তু যাব। জি। ফলে বাংলাদেশকে এই এই জায়গাটা, সামগ্রিক জায়গাটা বিবেচনা করে আমি মনে করি তোমার আমাদের চিকিৎসা ব্যবস্থার সামগ্রিক ব্যবস্থাপনাটা উন্নতি করা, মানুষের আস্থাটাকে ফিরিয়ে আনা, এবং সেই জায়গা থেকে তারপরে ভ্যাকসিন আসার পরে অগ্রাধিকার ভিত্তিতে কারা পাবেন। নিশ্চয় আমাদের এখানে তৎপরতা চলছে যে গরিবদের নাকি কোনো করোনা হয় না, এটা খুব ভয়ঙ্কর একটা একটা হ্যাঁ। চিন্তা, জি। ভয়ঙ্কর একটা দর্শন আমরা কিন্তু দেখছি। ফলে আমি মনে করি এখানে বাংলাদেশ যে ১৭ কোটি মানুষ, নিশ্চয়ই আমরা এই টিকাটা এলে সবাই যেন সুলভে, এবং আমি বলবো যে দায়িত্ব যে তারা রাষ্ট্রের উদ্যোগে বিনা পয়সায় এবং সম্ভব দ্রুততম সময়ে তারা প্রত্যেক নাগরিকের কাছে যদি এটা পৌঁছাতে পারেন, তাহলে রাষ্ট্রের যে একটা মানবিক দায়িত্ব, তার জি। যেটা সামাজিক দায়িত্ব, তার যে নৈতিক দায়িত্ব, সেই দায়িত্বের জায়গাটা আসতে পারবে পরিষ্কার মানুষের হবে। অনেক রাষ্ট্র ধন্যবাদ। বা আবারও ফিরবো। একটা বিরতিতে যেতে রাষ্ট্র। হচ্ছে। আপনি তানভীর, আপনি সুযোগ চাইছিলেন। আমার মনে হয় বিরতির পরে সবাই আমরা একটু একটু করে সুযোগ পাবো। এম এ হাশিম অনেকক্ষণ ধরে চুপ করে আছেন। আমরা বিরতির পরে এসে হাশিমকে প্রথমে শুনবো। টিকা রাজনীতি নিয়ে আমরা আলোচনা করছি ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা একেবারে শেষ ভাগে। আমরা একটু শুনতে চাই এম এ হাশিমকে। এই ফ্রান্সের এই ভ্যাকসিন রাজনীতি নিয়েও তো ফ্রান্স পিছিয়ে নেই। জনগণ কি বলছে, রাজনীতি কি বলছে, রাজনীতিবিদেরা কি আচরণ করছে ভ্যাকসিন নিয়ে? ভ্যাকসিন নিয়ে যেটা আসলে চলছে, আমার কাছে যেটা মনে হচ্ছে যে ফ্রান্স এবং ইউরোপ আসলে একটু স্লোলি আগাতে চাচ্ছে। তারা ওইভাবে কম্পিটিশনে না গিয়ে মানুষকে ব্যাপকভাবে কম্পিটিশনে গিয়ে টিকা দিতে চাচ্ছে না। ফ্রান্স সরকার যেটা ঘোষণা করেছে, তারা ফেব্রুয়ারি এন্ড অফ
দ্য মান্থ তারা 1 মিলিয়ন ভ্যাকসিন দেওয়া হবে অগ্রাধিকার ভিত্তিতে। Okay. তো এটা আসলে সকলকে তারা বাধ্যও করছে না। কিন্তু তো আমার কাছে মনে ফ্রান্স হচ্ছে তো তারা আসলে ওয়েট করছে। ভ্যাকসিনেই বিশ্বাস করে না, মানে যদি ফরাসি গভর্নমেন্ট আমরা একটু টুকটাক ফলো করে দেখেছি যে ভ্যাকসিন ব্যাপারটাতেই তাদের খুব একটা আস্থা আছে বলে বিশ্বাস আছে বলে মনে হয় না। না, এটা জনগণ এক জরিপে দেখা গিয়েছে যে জনগণ 50% বেশি বলছে যে তারা আসলে ভ্যাকসিন নিতে অনাগ্রহী, কারণ এটার প্রতি আসলে তাদের একটা সন্দেহ রয়ে গিয়েছে এটা একদম। কতটুকু কার্যকর হবে। কিন্তু হ্যাঁ, এটা তারপরও অযৌক্তিক নয়। যারা এই সন্দেহটা খুব অযৌক্তিক। অযৌক্তিক নয়, কারণ আমরা হ্যাঁ, এটা কাকে খুবই বিশ্বাস স্বাভাবিক। করব? আমরা প্রতিদিন এই হ্যাঁ, করোনার আপনি সময় প্রতিদিন WHO-র বিরাট বিরাট যে গাইডলাইন, তারপরের দিন দুদিন পরেই সেই গাইডলাইন আবার পাল্টে যাচ্ছে। আজকে বলছে যে পাল্টে যাচ্ছে, right. ধরলেই আপনাকে করোনা আক্রান্ত করে, তারপরে বলছে না এইভাবে না ওভাবে। সো আসলে এই বিশ্বাসের Right. জায়গাটাও তো একটা নড়বড়ে। জি, হ্যাঁ, যেহেতু আরো বেশ কিছু ভ্যাকসিন আসার অপেক্ষায় আছে, আমার কাছে মনে হচ্ছে যে সেগুলোর দিকেও ফ্রান্স তাকিয়ে আছে। তারা অতটা জোর দিচ্ছে না এবং স্লোলি আগাচ্ছে, যেভাবে আগানোর কথা ওইভাবে তারা যাচ্ছে না। তো এখন আসলে করোনার যে টিকার যে রাজনীতির কথা যেটা বলছেন, সেটা আসলে হ্যাঁ, সেটা সত্য, সেটা তো হচ্ছেই। এবং এই করোনার কারণেই কিন্তু ইংল্যান্ডকে ব্রেক্সিট থেকে বের হয়ে যাওয়ার সময় ফ্রান্স বা ইউরোপিয়ান ইউনিয়ন চাপের মধ্যে ফেলতে পেরেছে। বাহ। তো এটাও একটা করোনার রাজনীতি, যেটা আপনি আজকে বলছিলেন। হ্যাঁ। তানভীর, শেষ এক লাইন যোগ করবেন। আমার এক লাইন হচ্ছে যে আজকের আলোচক সাইফুল হক যেটি বলছিলেন, তিনি কোনো একটি কোম্পানির একটা প্রচারণাকে বিশ্বাস করতে চান না। আপনি যদি কোনো কোম্পানির প্রচারণা বিশ্বাস করতে না চান, তাহলে আপনাকে সারা গিলবার্ডের আবিষ্কারকে অবিশ্বাস করতে হবে। এবং অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী যেটি বলেছেন সেটি কিন্তু তার বক্তব্যই কিন্তু তানভীর, স্বতঃসিদ্ধ এখানে নয়। কিন্তু আমি একটু সেটি যোগ করব। মেডিকেল আপনি দিদি আমাকে 30 সেকেন্ড। মেডিকেল হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি অথরিটি MHRA সেটিকে অনুমোদন দেওয়ার পর আপনি বাজারে যাবে। এটি অ্যাস্ট্রাজেনেকা বলল আর কালকে আপনি বাজারে যেতে পারবেন না। এটি একটি নিরপেক্ষ বডি রয়েছে যেটি মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্টকে অনুমোদন দেয়। তো অনুমোদনকারী প্রতিষ্ঠানটি যখন অনুমোদন দেয় আপনাকে সেটি বিশ্বাস করতে হবে। আর আপনি যদি বিশ্বাসই না করেন তাহলে আপনি অক্সফোর্ডের কিন্তু এই অ্যাস্ট্রাজেনেকার কিন্তু ভ্যাকসিন করোনার কেনার ব্যাপারে জন্য কেন না আপনি না করোনার ব্যাপারে তানভীর, আপনি যারা অনুমোদন দেয় সে অনুমোদনকারী প্রতিষ্ঠানকে বিশ্বাস করতেই হবে। কেন করতে হবে? কারণ তার আগে বলে নেয় করোনা সম্পর্কে আমরা কিন্তু বিশেষ কিছু জানি না, করোনা একটি নতুন ভাইরাস, এটা নিয়ে কাজ চলছে, এটা হতেও পারে, তবে কিন্তু ইত্যাদি, এই তবে কিন্তু ক্ষোভগুলো তারা রেখে যায়। সুতরাং সেই ক্ষেত্রে যখন নাকি জীবন মরণের মধ্যে দাঁড়িয়ে থাকি আমরা, তখন আমরা খুব একেবারে চোখ বন্ধ করে একটি ভ্যাকসিন বা একটি প্রোডাক্টকে আমরা বা একটি কোম্পানিকে আমরা বিশ্বাস করতে পারি না। আর যেখানে আমরা সরাসরি আসলে গবেষক বা বিজ্ঞানীদের কাছ থেকে তো কিছুই শুনছি না, শুনছি কোনো না কোনো কোম্পানির স্পোকসম্যানদের কাছ থেকে, মার্কেটিং যিনি করছেন তাদের কাছ থেকে শুনছি। সুতরাং মার্কেটিং যারা করে তাদের তো বোতলের মধ্যে পানি ভরে তো ভ্যাকসিন হিসেবে দিতে পারে, যে যত ভালো মার্কেটিং করতে পারবে সেটা নিয়ে নেবে। আমি ডক্টর শাহজাদা সেলিমের কাছে এক লাইন শুনতে চাই, একেবারে শেষ লাইন যোগ করবেন স্যার। জি, করোনা নিয়ে সারা পৃথিবী এখন আসলে এই করোনাকে গুরুত্ব দিতে বাধ্য। সকল কর্মকাণ্ড কিন্তু করোনা কেন্দ্রিকই। টিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আমরা এর আগ পর্যন্ত ভ্যাকসিনকে টিকা হিসেবে ধরে নিয়েছিলাম এবং আমি আজকে অনুরোধ করতে চাচ্ছি যে এটা আরো অনেক দীর্ঘ সময় মাস্ককে আমরা ভ্যাকসিন হিসেবে ধরে নেব। একদম। কারণ বাংলাদেশে ভ্যাকসিন আসলেও পেতে চালান ভিত্তিক আসবে 50 লক্ষ, 40 লক্ষ, 60 লক্ষ ডিস্ট্রিবিউশন হতে হতে আমি কবে পাবো জানি না, সেটা 2 বছর 3 বছর পরেও হতে পারে। তাহলে এটাকে নিয়ে এত মাথামাতি দরকার নেই। আপনি মাস্ক পরুন, জনসমাগম অ্যাভয়েড করুন, নিজের নিরাপত্তা ঠিক রাখুন, অন্যের অনেক নিরাপত্তার দিকে ধন্যবাদ, নজর অনেক রাখুন। কৃতজ্ঞতা ডক্টর শাহজাদা সেলিম। আমরা যেই একটা ক্যাম্পেইন শুরু করেছি, এটিএন নিউজের ক্যাম্পেইন, আমি জানি না আপনি আমার মুখে এরকম একটি কথা তুলে দিবেন, আমি একেবারে বিস্মিত হয়েছি যে আমরা যেই ক্যাম্পেইনটা করছি যে আমার মাস্ক আমার ভ্যাকসিন, আমরা এই ক্যাম্পেইনটা লিখে, এই স্লোগানটা লিখে সকলে আমরা মাস্ক ব্যবহার করছি। সুতরাং কবে কে আমাদেরকে ভ্যাকসিন দিচ্ছে, ফ্রিতে দিচ্ছে নাকি উচ্চ মূল্যে দিচ্ছে, সেগুলোর পরোয়া না করে যতদিন পর্যন্ত আমরা না পাচ্ছি ততদিন পর্যন্ত নিজের হাতে যেই মাস্কটি আছে সেটি আমরা ভ্যাকসিন হিসেবেই যত্নের সাথে, আস্থার সাথে যেন ব্যবহার করি। এটুকু নিবেদন থাকলো আজকের অনুষ্ঠান থেকে। বিদায় নিচ্ছে, আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে।